তো যখন ঘটনাটি ঘটে তখন সময়কাল 2015, শীতকাল, হালকা হালকা কুয়াশা পড়েছে। আর গ্রামের দিকে কিন্তু কুয়াশা একটু বেশিই পড়ে। তখন ওনার বয়স 21-22 বছর। উনি ওই চ্যাংমারি ইউনিয়নের শুকুরের হাট নামক একটা বাজার রয়েছে, ওই বাজারের একটি ওয়ার্কশপ রয়েছে। সেই ওয়ার্কশপে জানালা, গ্রিল এইগুলোর কাজ করা হয়। তিনি ওই কাজগুলোতে পারদর্শী ছিলেন, ওই কাজগুলো করতেন। ওনার বাড়ি থেকে ওই হাটের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। উনি একটা বাইসাইকেল নিয়ে আসা যাওয়া করতেন। সকালে যখন বাইরে বের হতেন তখন তো 7টা-8টার দিকে উনি বের হয়ে যেতেন সকালবেলা। আর বাড়িতে যখন ফিরতেন, ফিরতে ফিরতে রাত 9টা কি 10টা বেজে যেত। এইভাবেই চলছিল কাজ, কোনো প্রকার সমস্যা হচ্ছিল না আসা যাওয়ার পথে। হঠাৎ একদিন বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। ওই দিন শুকুরের হাট থেকে মুসলিম বাজার আসতে প্রায় 2.5 কিলোমিটারের রাস্তা। এই রাস্তার দুই পাশে ধানের ক্ষেত রয়েছে। হঠাৎ করে মনে হলো কুয়াশা একটু বেশি পড়ে গেল। যখন উনি বের হয়েছিলেন তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না। আর অন্যান্য দিন থেকে ওই রাতে কাজটা শেষ করে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল। যখন উনি বের হয়েছেন তখন রাত আনুমানিক 2টা কি 2:30 বাজে। পরের দিন একটি কাজের অর্ডার ছিল, ডেলিভারি দিতেই হবে, তা না হলে সমস্যা হয়ে যাবে। যার কারণে ওনারা রাত একটু বেশি করে কাজটা শেষ করে বের হয়েছেন। সকালে যারা তাড়াতাড়ি আসবেন তারা ওই মালগুলো ডেলিভারি দিয়ে দিবেন, আর ওনারা একটু দেরিতে আসবেন পরদিন আর কি। এরকমভাবেই ওনারা কথাবার্তা বলে বেশিক্ষণ কাজ করেছেন। রাতের বেলা একটু বেশি রাত করেই বাইরে বের হয়েছেন আর কি। ওনার কাছে 3 ব্যাটারির একটা লাইট ছিল। ওটা কিন্তু চার্জার লাইট ছিল না, ব্যাটারি লাইটই। তখনও অনেক পুরনো একটা ব্যাটারি উনি ব্যবহার করতেন, মানে ব্যাটারির লাইট একটা ব্যবহার করতেন আর কি। 2015 সালে এসেও অনেক পুরনো একটা লাইট সচল ছিল, উনি এটা নিয়েই চলাফেরা করতেন ঐতিহ্য হিসাবে। তো উনি পথ চলছেন, ঘন কুয়াশায় টর্চ লাইট জ্বালালে কিন্তু আলো বেশি দূর যায় না, অনেকটা আয়নার মতো রিফ্লেক্ট করে চলে আসে। মনে হচ্ছে আয়নার উপরে আলো ফেলা হয়েছে, অনেকটা রিফ্লেক্ট করে আর কি। তো উনি যাচ্ছেন, হঠাৎ করে মনে হয় কেউ কান্না করছে। উনি সাইকেল চালিয়ে চলছেন, তো মনে হচ্ছে উনি আগাচ্ছেন, কান্নাটা ওনার সাথে সাথেই চলছে। উনি আশেপাশে তাকালেন, তবে তাকিয়ে কাউকেই দেখতে পেলেন না। উনি কিন্তু সাইকেল চালানো থামান নাই। হঠাৎ করে হয় কি, ওনার সাইকেলের চেইন পড়ে গেল। কি আর করা, সাইকেল থামিয়ে চেনটা উঠিয়ে আবার চলা শুরু করলেন। আবার কান্নার শব্দ শুরু হলো। উনি উচ্চ স্বরে বলতে থাকেন, এই কে রে, কে কান্না করে, কেন কান্না করে? যখনই উনি এটা বলেন তখন কান্না বন্ধ হয়ে যায়। তো উনি কথা বললে কান্না থেমে যায়, আবার চুপ করলে কান্না করতে থাকে। ওনার তো মাথায় শুধু একটাই চিন্তা, রাত বিরেতে বের হলে এরকম ঘটনা যে ঘটতে পারে এটা কিন্তু ওনার অজানা নয়, কখনো ওনার সাথে ঘটেনি, তার মানে এই না যে কখনোই ঘটবে না। ভয় উনি পাচ্ছেন, তবে মাথায় একটাই চিন্তা, দ্রুত বাড়িতে যেতে হবে। আবার যখন পথ চলা শুরু করলেন, কান্নার শব্দটা আবার ওনার কানে আসে। এর মধ্যে হয় কি, কয়েকবার কিন্তু সাইকেলের চেন পড়ে যায়। ওনার সাইকেলটা কিন্তু খুবই যত্নে থাকতো, উনি সব সময় সাইকেলের যত্ন করতেন, যা যা প্রয়োজন মেরামতের জন্য সেগুলো সবসময় করতেন। ওনার সাইকেলের চেন কিন্তু সহজে পড়তো না, কিন্তু হঠাৎ করেই এখন ঘন ঘন চেন পড়ে যাচ্ছে, বিষয়টা অস্বাভাবিক। কি আর করা, বারবার সাইকেল থামিয়ে চেন উঠাচ্ছেন আর চলছেন সামনের দিকে। কান্নার শব্দটা কিন্তু চলছেই। মুসলিম বাজার পার করে ফকিরের হাট নামে একটা বাজার রয়েছে, সেই বাজারে উনি প্রবেশ করেন। ফকিরের হাট যে বাজারটা, এই বাজারের কাছে একটা বটগাছ আছে, ওই বটগাছের কাছে আবার একটা মাজার রয়েছে। উনি ওইখানে এসে সাইকেলটা থামান আর বলতে থাকেন, এই কেড়ে কান্না করে, যদি কোনো সমস্যা থাকে সামনে আসলেই তো হয়, এই
বারবার কান্নাকাটি করার কোনো মানে হয় নাকি? আসো, সামনে আসো, আমি কথা বলি। কান্নাকাটি করে কোনো লাভ নাই, আমাকে বিরক্ত করে কিন্তু কোনো লাভ হবে না। এই কথা বলে উনি আবার সাইকেলের পেডেল দিতে দিতে সামনে আগাতে থাকেন। ফকিরের হাট বাজার যে এরিয়াটা, এটা পার করার পর কিন্তু রাস্তাটা অনেক নীরব। এমনিতেও রাতের বেলায় কেউ থাকে না, রাস্তাঘাট খালি, তাও আবার গভীর রাত। ঝিঝি পোকার ডাক এটা তো আছেই, শেয়ালের ডাক ভেসে আসছে ধানের মাঠ থেকে। একটু এগোতেই উনি খেয়াল করেন ধানের মাঠের দিক থেকে কোনো একটা অবয়ব হেঁটে রাস্তার দিকে আসছে। চারদিকে ঘন কুয়াশা, তবুও কেন যেন অনেকটাই দূর থেকে অবয়বটাকে বোঝা যাচ্ছে। তখন উনি সাইকেলটা থামিয়ে দেখতে থাকেন কে আসে। হেঁটে হেঁটে ওই অবয়বটা তার কাছে আসছে। এমনটা না যে অবয়বটা ভেসে ভেসে আসছে, হেঁটে হেঁটেই আসছে। একটু কাছে আসার পর উনি খেয়াল করলেন যে অবয়বটা আলখেল্লার মতো কিছু একটা পরা, আর মুখে লম্বা একটা ঘোমটা দেয়া। এটা কোনো নারী অবয়ব, এটা উনি বুঝতে পেরেছেন। একটু দূর থাকতেই উনি জিজ্ঞেস করেন, এই এত রাতে মহিলা মানুষ, আপনি কোথায় যান? কে আপনি? কোনো উত্তর নাই। নিঃশব্দে এগিয়ে আসতে থাকে ওনার দিকে। তখন অবয়বটা ওনার থেকে মাত্র 20 হাতের মতো দূরত্বে আছে। হঠাৎ করে উনি শুনতে পান পেছন থেকে আর একটা সাইকেল আসছে। সাইকেল চললে এক ধরনের খটর মটর শব্দ হয়, বিশেষ করে মেঠো পথ দিয়ে যদি সাইকেল চলে তখন এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। ওই সাইকেলটা এসে ওনার বরাবর পেছনে দাঁড়িয়ে আস্তে করে বলে, এত রাতে দাঁড়িয়ে আছিস কেন রে? যা, বাড়িতে যা। তখন উনি পেছন দিকে ফিরতে চাইলে হঠাৎ করে পেছন থেকে বলে ওঠে, এই পেছন দিকে তাকাবি না, সোজা সামনের দিকে তাকা, যা সাইকেল চালা, সামনের দিকে দেখে দেখে পথ চলতে থাক। উনি আর কোনো কথা না বলে চলতে থাকে। কণ্ঠস্বরটা কিন্তু ওনার পরিচিত না, বেশ গম্ভীর কণ্ঠ। এদিকে উনিও সাইকেল চালাচ্ছেন আর পেছন থেকে আর একটা সাইকেল আসার খটর মটর শব্দ হচ্ছে। উনি কি মনে করে আর একবার পেছন দিকে তাকিয়ে দেখার জন্য ঘাটটা যেই না ঘোরাবেন, তখনই পেছন থেকে বলে ওঠে, এই তোকে না বললাম পেছন দিকে তাকাবি না, যা সামনের দিকে তাকা, সামনের দিকে তাকিয়ে পথ চলতে থাক। এভাবেই অনেকটা রাস্তা পার হয়ে যায় আর পেছনে ওই সাইকেলের আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে। ওনার গ্রামে আসার একটু আগে একটা স্কুল পড়ে, আকুবপুর উচ্চ বিদ্যালয়। উনি স্কুলের সামনে আসলে পেছনে থাকা লোকটা বলে ওঠে, কিরে বাড়িতে দিয়ে আসতে হবে নাকি এখন যেতে পারবি? উনি আবার তখন বলেন, এটা তো আমার বাড়ি এলাকা, সমস্যা নাই, আমি যেতে পারবো। এই কথা বলার পর উনি বুঝতে পারলেন পেছন থেকে ওই সাইকেলের খটর মটর শব্দটা আর শোনা যাচ্ছে না, কোথায় যেন হারিয়ে গেল। উনি এসব চিন্তা না করে আগাতে থাকলেন। তবে এবার ওনার একটু ভয় অনুভূত হচ্ছে। কান্নার শব্দটা কে করলো? মহিলা অবয়বটাকে আসলে মানুষ ছিল? আর সাইকেল নিয়ে আসা লোকটা কে ছিল? এসব চিন্তা করতে করতে উনি সামনের দিকে আগাচ্ছেন। উনি ওনার গ্রামের এরিয়ায় প্রায় ঢুকে পড়বেন, এর একটু আগে দেখতে পান ওনার গ্রামের প্রথম মাথায় ছোট একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজের উপর একটা আলো জ্বলছে। উনি ভাবলেন ওনার বড় চাচা, যাকে উনি বড় বাবা বলে ডাকতেন, ওনার বড় বাবা দাঁড়িয়ে আছেন। অনেক সময় হতো কি, ওনার বড় বাবা অর্থাৎ বড় চাচা উনি মাঝে মাঝেই আলো নিয়ে ওই ব্রিজের ওখানে দাঁড়িয়ে থাকতেন। ওনার বড় চাচা আবার ওনাকে খুব ভালোবাসতেন, যার কারণে যখন খোঁজ খবর নিতেন যে তার আসতে দেরি হচ্ছে, উনি নিজেই এগিয়ে আসতেন। উনি চিন্তা করলেন নিশ্চয়ই ওনার বড় বাবা এখানে দাঁড়িয়ে আছেন অন্য রাতের মতোই, যেহেতু ওই রাত্রে তো ওনার ফিরতে অনেক দেরি হয়েছে, আর এমন হলে ওনার বড় বাবা এসে দাঁড়িয়ে থাকেন, এটা নতুন কিছু না। তবে এবার একটা অদ্ভুত ব্যাপার উনি খেয়াল করলেন। উনি সাইকেল নিয়ে যখনই এগিয়ে যান, ওই আলোটা মনে হয় ততটাই পিছিয়ে যায়। দূরত্ব কিন্তু এই আলো এবং ওনার মধ্যে একই রকম থাকে। উনি যখন ব্রিজের উপর চলে আসলেন তখন খেয়াল করলেন আলোটা আরও দূরে সরে ওনার বাড়ির কাছে একটা পুকুর রয়েছে, ওই পুকুর পাড়ের দিকে চলে গেল। উনি সাইকেল নিয়ে যখন ওই দিকটাতে আগাতে থাকলেন, আলোটা আরও পিছিয়ে যায়। একটা সময় হলো কি, উনি খেয়াল করলেন ওই আলোটা ওনার বড় চাচা বা বড় বাবার যে বাড়িটা, ওই বাড়ির ভিতর ঢুকে গেল। তখন উনি বুঝতে পারলেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার ওই বড় বাবারই উপস্থিতি ছিল, সে এখন ভিতরে ঢুকে গেছে। কিন্তু কথা না বলে তো উনি সাধারণত চলে যান না, এমনটা তো হয় না।
যাই হোক, রাত বেশি, হয়তোবা এই চিন্তা করে উনি ঢুকে গেছেন। আব্দুল হক ভাই উনি বাসায় ঢুকে পড়েন, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েন। সকালবেলা, যখন অনেক সকালবেলা, তখন ওনার বড় চাচা অর্থাৎ ওনার বড় বাবা ওনাদের বাড়িতে এসে ওনার মাকে জিজ্ঞেস করে, এই তোমার ছেলে কোথায়, কালকে কোথায় ছিল, কখন আসছে বাড়িতে? তখন এই আব্দুল হক ভাইয়ের মা বলছেন যে ও তো অনেক রাত্রে বাড়ি আসছে, এখনও ঘুমিয়ে আছে, ডেকে দেবো নাকি? তখন উনি আবার বলছেন যে না থাক, ডাকতে হবে না, ওর ঘুম ভাঙলে আমার কাছে আসতে বলবা, আর ওকে বলে দিবা ও যে ওয়ার্কশপে কাজ করে ওই ওয়ার্কশপে আর কাজ করার দরকার নেই। আর দরকার নাই মানে আজকে থেকেই দরকার নেই, কয়েকদিন করবে তারপর চলে আসবে না, আজকে থেকেই ও এই কাজ ছেড়ে দিবে। এ কথা বলে উনি বাসায় চলে যান। যখন ওনার ঘুম ভেঙেছে, আব্দুল হক ভাইয়ের ঘুম ভেঙেছে, তখন ওনার মায়ের কাছে এই ধরনের কথা শুনতে পেলেন। এরপর ওনার বড় বাবার সাথে দেখা করার জন্য উনি গিয়েছেন। তো বড় বাবা কিন্তু ওই পুকুর যেটা আছে, পুকুর পাড়, ওই পুকুরের পাড়ের ওখানে কোনো একটা কাজ করছিলেন। যখন ওই দিকটাতে গিয়েছেন তখন আবার ওনার বড় বাবা বলছেন, কে রে আব্দুল হক, এত রাত্রে বাড়িতে ফিরলি কেন? যখন এত রাত হয়ে যাবে তখন তো ওই ওয়ার্কশপে থাকলেই তো পারিস, এত রাত্রে আসা তো ভালো না। তখন আবার আব্দুল হক ভাই ওনার বড় বাবাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি গতকাল রাত্রে ব্রিজের উপর আলো নিয়ে দাঁড়িয়েছিলেন নাকি? তো উনি উত্তর দিচ্ছেন যে না তো, আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম না, তবে হ্যাঁ একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা কি? তখন ওনার বড় বাবা বলতে থাকেন যে গত রাত্রে উনি নাকি একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের মধ্যে উনি দেখেছেন যে এই আব্দুল হক ভাই উনি বাইসাইকেল নিয়ে আসছেন, একটা লোক তাকে এগিয়ে দিচ্ছে, তবে এই লোকটা যে কে উনি বুঝতে পারেন নাই। একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিল, এতটুকু উনি দেখেছেন। আর ঘুমের মধ্যে নাকি ওনাকে বলে যায় যে এই আব্দুল হককে আর ওই ওয়ার্কশপে কাজ করার দরকার নাই, এটা বলে দিও। এরপর নাকি ওনার ঘুম ভেঙে যায়। যখন সকাল হয়েছে উনি তখন তাড়াতাড়ি করে চলে আসেন এই আব্দুল হক ভাইয়ের বাসায়। এসে তার মাকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, ও কখন আসছে, এরকম মাসা বিষয় যখন জিজ্ঞেস করেন আর কি। এরপর উনি বলেন যে ওয়ার্কশপে আর কাজ করার দরকার নেই। তো ওনার বড় বাবা বলছেন আব্দুল হক ভাইকে যে আসলে এমন একটা স্বপ্ন যে কেন দেখলাম আমি তো নিজেও বুঝতে পারতেছি না, তবে স্বপ্নটা যখন দেখলাম তখন মনে হচ্ছে আমি একদম বাস্তবে সামনাসামনি সব কিছু দেখছি। ফজরের নামাজ পড়েই তোর খবর নিতে চলে যাই বাড়িতে। এরপর তো আব্দুল হক ভাই খুবই অবাক হন এবং রাতে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে খুলে বলেন। দুজন যখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন তখন আর বড় বাবা খুব অবাক হয়ে যান যে কেন যে রাতের বেলা ওই স্বপ্নটা উনি দেখলেন, উনি অবাক হয়ে যাচ্ছেন। এদিকে কে এই কাজটি করেছিল, কে এগিয়ে দিয়েছিল, এটা কিন্তু দুজনের মধ্যে আলোচনা হচ্ছে। তবে এতটুকুই বুঝতে পেরেছিলেন দুজনই যে এখানে খুব ভালো কোনো অবয়বের উপস্থিতি ছিল। আর হয়তোবা এই আব্দুল হক ভাইয়ের বয়স কম, তাকে যদি কোনো বিষয়ে পরামর্শ দিতে যেত উনি ভয় টয় পেতে পারতেন। যেহেতু ওনার বড় বাবা বয়স্ক মানুষ, ওনার অভিজ্ঞতা বেশি, এই জন্যই হয়তোবা তার ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে এসে তাকে কোনো পরামর্শ দিয়ে গিয়েছিল। যেহেতু উনি আব্দুল হক ভাইকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, আর মুরব্বী মানুষ যদি কোনো কথা বলে তার একটা গুরুত্ব তো অবশ্যই থাকে, এজন্যই হয়তোবা তার স্বপ্নের মধ্যে এসে এই বিষয়টা বলে গিয়েছিল, আর পুরো বিষয়টা তাকে স্বপ্নের মধ্যে ভিজুয়ালাইজ করে গিয়েছিল, এমনটাই মনে হয়েছে। তো এই ঘটনার পর অবশ্য আব্দুল হক ভাইয়ের কোনো ধরনের অসুস্থতা হয়নি, জ্বর হয়নি, মাথা ব্যথা হয়নি, কিছুই হয়নি, একদম স্বাভাবিকই ছিল। ঝাড়ফুঁকও করানোর দরকার ছিল না বা সেই প্রয়োজনীয়তাও দেখা যায়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ভয়ঙ্কর তো বটেই, বেশ রহস্যময় ব্যাপারও রয়েছে এই ঘটনার মধ্যে। এটা নিয়ে যেহেতু ওনারা আর সামনের দিকে আগান নাই, অ্যাকচুয়ালি কী হয়েছিল এই বিষয়টা জানা যায় না, ঘটনাটা এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে দিয়েছে আমারই স্টুডেন্ট, তার নাম হচ্ছে রামিম। রামিমের একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমি পেজ এবং গ্রুপে আপলোড করেছিলাম। সেখানে একটি ছোট্ট ঘটনা সম্পর্কে সে বলছিল
যে এই ঘটনাটি সে আমাকে দিয়েছে, ঘটনাটি আপনাদের হরর ওয়ার্ল্ডে প্রচারিত হবে। মূলত এই ঘটনাটি তার খালাতো ভাই মাহির সাথে ঘটেছিল। ঘটনাটির সময়কাল মাত্র মাসখানেক আগে, এই শীতের মধ্যেই। তো মাহি গিয়েছে গ্রামের বাড়িতে, তার মামা বাড়িতে আর কি। তার মামার বাড়ি গড়াই নদীর পাড়ে, কুষ্টিয়া যে গড়াই নদী, এই গড়াই নদীর পাড়ে। সে যখন গিয়েছে তখন বাড়িতে তো পিঠাপুলির একটা আয়োজন চলছে। স্বাভাবিকভাবেই শীতকালে আত্মীয় স্বজন বাড়িতে আসলে তো একটা পিঠাপুলির আয়োজন থাকেই। পিঠাপুলির আয়োজন চলছে। হঠাৎ করে মাহির কাছে মনে হলো সে তার মামার বাইকটা নিয়ে ঘুরতে বের হবে। এখন মাহি যে ঘুরতে বের হবে, এখানকার রাস্তাঘাট সম্পর্কে তো মাহি এতটা অবগত না। মামা তো বাইক দিতে চাচ্ছিলেন না, আর সে তো জিদ করে বসেই আছে, মামার বাইকটা সে নিবেই। একটা পর্যায়ে এসে তখন মাহির মা তাকে বলল যে বাইকটাই দেওয়া যাবে না, অন্য কোথাও ঘুরতে যা, বাইক নিয়ে ঘুরতে হবে না। তখন মাহি বলল যে তাহলে একটা কাজ করি, আমি এই গড়াই নদীর চরে একটু ঘুরে আসি। রাত বিরেতে গড়াই নদীর চরে যাওয়াটা, এটা কিন্তু মাহির মা সায় দিলেন না। উনি যতই বুঝান না কেন, মাহি আর বোঝে না। একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে বললেন যে এত রাত্রে যাবি ওখানে, দেখবি ওখানে ভূতে কিন্তু তোকে বালুর মধ্যে একদম গেড়ে দিবে। তাতেও কোনো ভাবান্তর দেখা গেল না মাহির ভিতরে। মাহি বলতেছে ভূত প্রেত যা আসুক, আমি এখন যাবই, বাইক দিলা না, এখন আবার গড়াই নদীর চরে যাব, এখন আবার ভূত প্রেতের ভয় দেখাচ্ছ, তা তো হবে না, আমি এখন যাবই। এই বলে সে রওনা দিয়েছে। অল্প সময়ের মধ্যেই সেই গড়াই নদীর চরে চলে আসে। তখন কিন্তু সে একাই ছিল, সাথে কোনো লোকজন ছিল না। দূরে আলো দেখা যাচ্ছে, তখন যে অনেক রাত এটাও বলা যাবে না। সন্ধ্যার পর এশার আজান হয়েছে বা হবে এমন একটা সময় আর কি। আর সে যেখানে গিয়েছিল ওইটার কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে। সে একা একা হেঁটে 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 এমন একটা জায়গায় গিয়ে বসেছে, আশেপাশে কোনো লোকজন দেখা যায় না। জায়গাটা একটু উঁচু, উঁচু জায়গায় বসার কারণ হচ্ছে ওখান থেকে যেন আশেপাশে সে সব কিছু দেখতে পায়। চাঁদের আলো ছিল মোটামুটি ভালোই, চারপাশে তো কেউ নাই। হঠাৎ করে মাহির কাছে মনে হলো তার পেছন থেকে কোনো হিংস্র প্রাণী গড়গড় গড়গড় করে আওয়াজ করছে। খুব আক্রমণাত্মকভাবে পেছন থেকে এরকম আওয়াজটা ভেসে আসছে। হঠাৎ করে এরকম একটা শব্দ পাওয়ার পর তার বুকটা ধক করে ওঠে। মাহি তো আসলে এই ধরনের পরিবেশে অভ্যস্ত না। সে শখ করে আসছে বেড়াতে, আশেপাশে কেউ নাই, হঠাৎ করে এই ধরনের শব্দ পেলে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। অল্প বয়স্ক একটা ছেলে এরকম নির্জন জায়গায় এরকম আওয়াজ শুনলে ভয় পাওয়ারই কথা। মাহি চিন্তা করলো যে জিনিসটা কি, একটু দেখি তো, কুকুর না শেয়াল। সে পেছন দিকে ঘুরে তাকিয়েছে, আর তখনই দেখে ভয়ঙ্কর একটা জিনিস। সে দেখে 10 থেকে 12 হাত উচ্চতার একটা কালো অবয়ব। কালো এই কারণে বলছি যে ওখানে যতটুকু আলো ছিল, চাঁদের আলো, সেই আলোতে এটাকে মনে হচ্ছিল একটা কালো অবয়ব, চেহারা বোঝা যাচ্ছে না। ওই জিনিসটা অদ্ভুতভাবে মাহির দিকে কিছুটা ঝুঁকে রয়েছে, মনে হচ্ছে এই জিনিসটাও মাহিকে দেখছে। সেও অবাক হয়ে দেখছে, আরে এখানে এই জিনিসটা কি করে, এই ছেলেটা এখানে কি করে। সেও মনে হচ্ছে অবাক হয়ে মাহিকে দেখছে। ওই অবয়বটা বেশ লম্বা ছিল, তো তাই হয়তোবা কিছুটা ঝুঁকে পড়ে মাহিকে দেখছিল। এদিকে মাহি এই ধরনের একটা ভয়ঙ্কর জিনিস দেখে সে সাথে সাথে পকেটে হাত ঢুকায় মোবাইল ফোনটা বের করার জন্য। মাহি ওই সময় এতটাই ভয় পেয়ে গিয়েছিল, মোবাইল ফোন যে সে পকেট থেকে বের করে আবার ঠিকমতো ডায়াল করবে এটাও সে পারছিল না। পকেটে হাত দিয়েছে, কিন্তু মোবাইল ফোনটা মনে হচ্ছে পকেটে আটকে গেছে, বের হচ্ছে না। একটা পর্যায়ে বের করার পর সে দ্রুত ফোন করার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে সে ফোনও করতে পারছে না। এদিকে তার শরীরটা মনে হচ্ছে জমে গিয়েছে। সে যখন বুঝতে পারলো সে কোনোভাবেই ফোন করতে পারছে না,
এক পর্যায়ে সে শরীরের শক্তি সঞ্চয় করে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে। যেই না দৌড় দিয়েছে, পেছন থেকে মনে হলো ধাপ 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 করে কয়েকটা আওয়াজ হলো। মনে হলো পেছন থেকেও ওই অবয়বটা এরকম শব্দ করে কয়েকটা কদম ফেলে তার দিকে এগিয়ে এলো। এরপরে মাহির কাছে মনে হলো বিশাল বড় শক্ত একটা হাত তার ঘাড়ের উপর চেপে ধরেছে। এরপর তার কিছুই মনে নাই। এদিকে মাহি যে এই চরে গিয়েছে এটা যখন তার মামারা শুনতে পেয়েছে, তখন তো তারা চিন্তিত হয়ে যায় যে এত নির্জন একটা জায়গায় সে ওখানে গিয়েছে, কোনো একটা বিপদ আপদ হতে পারে, সাথে তো লোকজন গেলে ভালো হতো, কত ধরনের লোকই তো সেখানে থাকে। তখন তারা মাহিকে ফোন করার চেষ্টা করছে, এদিকে মাহির ফোন বন্ধ। যখন মাহির ফোন বন্ধ পাওয়া যায় তখন তো বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ে, সবাই মিলে খুঁজতে বের হয় সেখানে। তারা সেখানে এসে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু মাহিকে কোথাও পাওয়া যায় না। এদিকে তো চারদিকে শোরগোল পড়ে যায়, মাহি কোথায় গেল। চারদিকে খোঁজাখুঁজি হচ্ছে, মাহি আসলেই কোথায় গেল। বিস্তীর্ণ এলাকা জুড়ে মাহিকে খোঁজা হয়, কিন্তু মাহি কোথাও নাই। এদিকে ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করেই মাহির সেন্স ফেরত আসে। মাহি দেখে একটা হাইওয়ের পাশে মসজিদ রয়েছে, এই মসজিদের বারান্দার নিচে সে পড়ে আছে। তার শরীরে বালি মাখানো, কাদা মাখানো। মাহি বুঝতে পারছে না সে এখন কোথায় আছে। মাহি বোঝার চেষ্টা করলো যে ওই মসজিদে যেই নামটা লেখা রয়েছে বা নাম ফলক যেটা লেখা রয়েছে সেখানে তো আসলে লেখা থাকে যে এটা কোন এরিয়া, মানে এরিয়া আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে মসজিদের নাম থাকে, তার নিচে লেখা থাকে যে এটা কোন এরিয়ার মসজিদ। ওটা দেখে মাহি আসলে চিনতে পারছে না ভালো করে যে এই এরিয়াটা আসলে কোথায়। তবে পাশে কুষ্টিয়া লেখা রয়েছে আর একটা হাইওয়ে চলে গিয়েছে। মাহি বুঝতে পারলো এটা ঢাকা কুষ্টিয়া মহাসড়ক। এরপর মাহি তো এখন কি করবে, সে চিন্তা করলো এখন দ্রুত বাড়িতে ফোন করার দরকার। পকেটে হাত দিয়ে দেখলো মোবাইল ফোনটা ঠিকই আছে, কিন্তু মোবাইল ফোনটা যখন বের করেছে তখন মাহি দেখতে পেল মোবাইল ফোনের ডিসপ্লেটা একদম ভেঙে একাকার হয়ে গেছে। কোনোভাবেই মোবাইলটা অন হচ্ছে না। তার মোবাইল ফোনের যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কিন্তু এভাবে চুরমার হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড শক্তি প্রয়োজন। অনেক ভারী কিছু দিয়ে ক্রমাগত আঘাত করলে এভাবে চুরমার হতে পারে, এছাড়া কিন্তু এরকমভাবে চুরমার হওয়ার কথা না। নিছক হাত থেকে পড়ে গেলে এভাবে ভেঙে যাবে না। আর তার ফোন তো হাত থেকে পড়ে যায় নাই, মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে মোবাইল ফোনের ডিসপ্লেটা এভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। মাহি অপেক্ষা করছে কি করবে না করবে। এদিকে তার শরীরে এরকম কাদামাটি লাগা অবস্থা, হঠাৎ করে কেউ দেখলে তাকে তো পাগল মনে করবে। এমত অবস্থায় একটা ব্যাটারি চালিত ভ্যান এগিয়ে আসতে দেখে মাহি। ওই ভ্যানওয়ালাকে মাহি থামায়, জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। তখন ভ্যানওয়ালা একটা জায়গার নাম বলে। ভ্যানওয়ালা জিজ্ঞেস করে যে ও বাবা তুমি কোথায় যাবা। তখন মাহি তার মামা বাড়ির ঠিকানা বলে। তখন ওই ভ্যানওয়ালা বলে এই জায়গা তো অনেক দূরে, যেতে তো অনেক সময় লাগবে। তখন মাহি বলে যে এই ঘটনা, আমি তো আসলে এখানে কিভাবে চলে আসছি আমি বুঝতে পারতেছি না। ভ্যানওয়ালাও বুঝতে পারে সমস্যাটা কি। তখন ভ্যানওয়ালা মাহিকে ভ্যানে বসিয়ে দীর্ঘ সময় নিয়ে মাহিকে তার মামার বাড়িতে দিয়ে আসে। বাড়ির সবাই মাহিকে দেখে তো খুশিও হয়, অবাকও হয়, ভয়ও পায়। এ কী অবস্থা। এরপর মাহি সব ঘটনা খুলে বলে। তবে এই যেই ঝামেলাটা হলো, মাহি যেই প্রবলেমটা ফেস করলো, এরপরে বেশ কিছুদিন কিন্তু মাহি একটা মায়াজালের মধ্যে আবদ্ধ থাকতো। সে সবসময় নাকি বিড়বিড় করে বলতো আমাকে যেতে হবে, আমি আবার সেই নদীর চরে যাব, আমাকে কেউ একজন ডাকছে, এরকম বলতো। তবে আল্লাহর রহমতে ঝাড়ফুঁক করার পর মাহি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। এখন মাহি ঢাকাতেই আছে, এখন আর কোনো সমস্যা নাই। তবে সেই রাতের আতঙ্ক এখনও মাহিকে তাড়া করে ফেলে। কথা হচ্ছে এই যেই অবয়বটা মাহির ঘাড়ের উপর চেপে ধরেছিল, এই চেপে ধরার কারণে মাহির ঘাড়ের উপর নাকি 3টা দাগ হয়েছিল। মাহিকে যখন উদ্ধার করা হয়
অর্থাৎ ওই ভ্যানরা তাকে ওইখান থেকে নিয়ে বাড়িতে আসেন, তখনও নাকি অল্প অল্প রক্ত ঝরছিল ওই ক্ষতস্থান দিয়ে। মাহির ঘাড়ে কিন্তু এখনও ওই 3টা দাগ রয়ে গেছে। ওই ভয়ঙ্কর ওই অবয়বটা কে ছিল, কোথা থেকে আসলো, এটা জানা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছে যে ওই সময় এমন কোনো অশরীরী ওখানে এসে পড়েছিল, ওই অশরীরীটাও মাহির উপস্থিতিতে বিরক্ত হয়েছিল, যার কারণে সে মাহিকে ওখান থেকে তুলে নিয়ে অনেক দূরে কোনো একটা জায়গায় ফেলে দিয়েছিল। তবে সেটা মোটামুটি কুষ্টিয়া জেলার ভিতরেই একটা জায়গা, ওই একই উপজেলার জায়গা, যার কারণে সে আল্লাহর রহমতে বাড়িতে সহজেই ফেরত আসতে পেরেছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রামিমকে মাহির সাথে ঘটে যাওয়া এই সত্য ভয়ের ঘটনাটি আমাকে দেবার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 186তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি একজন আপুর কাছ থেকে। ওনার নাম সিফা তারা ছোয়া। ওনার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে। ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটেছিল, আর এই কারণে ওনার পুরো পরিবারই এটা সাফারার। তো চলুন ঘটনায় চলে যাই। সাল 2005। ওনার বাবার নাম খাইরুল আলম টুটু। ওনাদের ওই এলাকায় বেশ নাম করা একটা ফার্মেসি রয়েছে ওনার বাবার, অনেকেই এক নামেই চেনে। ওনার বাবাকেও চেনে, ফার্মেসিকেও চেনে। 2005 সালে হঠাৎ করেই ওনার বাবা অসুস্থ হয়ে পড়েন, একদম বিছানায় পড়ে যান। তখন এই ছোয়াপুর বয়স 5 বছরের মতো। উনি ওনার পরিবারের সবচাইতে বড়, তখনই ওনার বয়স 5 বছরের মতো। ওনার বাবা এতটাই অসুস্থ হয়ে যান যে বিছানা থেকে উঠতেই পারতেন না। সবসময় তার একটা অস্থির লাগতো, শরীর এমন অসুস্থ, বিছানায় আসলে শয্যাশায়ী উনি। এখন ওনার তো টুকটাক ধারণা ছিল কোন ধরনের ওষুধ খেতে হবে, যেহেতু উনি একটা ফার্মেসির মালিক। উনি ওনার মতো করে কিছু ওষুধ খান, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এরপর একজন ডাক্তারের পরামর্শে ঢাকাতে নিয়ে আসা হয়। ঢাকাতে অনেক নাম করা ডাক্তার দেখানো হয়, কেউ কোনো রোগ ধরতে পারে না। যে রিপোর্টই ডাক্তার দেয় সব রিপোর্টই ভালো। একজন ডাক্তারের কাছে গেলে সে একগাদা রিপোর্ট দেয়, সেই রিপোর্টগুলো ভালো, তিনি কিছু ওষুধ লিখে দেন, কোনো লাভ হয় না। এরপরে আর একজন ডাক্তারের কাছে যান, তিনিও আবার একগাদা রিপোর্ট লিখে দেন, সেই রিপোর্টগুলো করানো হয়, সেগুলো একদম নর্মাল। এভাবে চলছে। প্রতি মাসে কয়েকবার করে ঢাকাতে আসতে হতো। সব ডাক্তারের একই কথা, ওনার কোনো রোগ নাই। তখন সবাই পরামর্শ দিলেন, যেহেতু ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না, তাহলে ফকির কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়া হয়। দেখা গেল এই ফকির কবিরাজদের মধ্যে বেশিরভাগই ছিল বড় ধরনের ঠক এবং বাটপাট। একবার হলো কি, এক ফকিরের কাছে যাওয়া হয়েছে। এরপর ফকির বলল রাতের বেলা সে ঘরে জিন হাজির করবে, আপনারা সবাই বাইরে যান। রুগীকে ঘরে বসিয়ে রেখে সবাই বাইরে চলে গেলেন। এরপর ফকিরের একটা ভাঙাচোরা ঘর আর কি, সেই ঘরের মধ্যে সে আসন বসিয়েছে। বেশ কিছুক্ষণ পর দেখা গেল ওই ঘরটা থরথর করে কাঁপছে। ঘটনা কি, ঘর কাঁপছে। তখন হলো কি, এনারা ঢুকে দেখেন যে ওই যেই ফকির, এই ফকির সে নিজেই ওই ঘরের একটা খুঁটি হাত দিয়ে ধরে ঝাঁকাচ্ছে, যাতে করে বাইরে থেকে লোকজন বোঝে যে এর ভিতরে জিন হাজির হয়েছে, এই জন্য ঘরটা এই কারণে কাঁপছে। এই ধরনের ঠক বাটপারি দেখে ওনাদের তো এই ফকির কবিরাজির উপর থেকেও বিশ্বাস অনেকটাই উঠে যায়। এরপর ওনার বাবা আসলে এই ফকির কবিরাজ দেখাতে চাইতেন না, কারণ বেশ কয়েকটা ঠক জোচ্চোরের খপ্পরে পড়ার কারণে বিশ্বাসটা তো উঠে যাবারই কথা। এই কারণে উনি আর এগুলোতে আগ্রহী হচ্ছেন না। এদিকে ওনার বাবা রাতের বেলা ঘুমাতে পারতেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন।
সেই সাথে শারীরিক অসুস্থতা তো আছেই, দোকানেও যেতে পারেন না, কিছু খেতেও পারতেন না। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে উনি নাকি চোখ খুলতে পারতেন না সহজে। অনেক কষ্ট করে তাকানোর চেষ্টা করার পর কিছুটা চোখ খুলতে পারতেন, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে চোখের পাপড়ি এবং পাতা এমন ভার হয়ে আছে, ওনার চোখের সমস্ত শক্তি এক করেও চোখ খোলা যাচ্ছে না। হাত দিয়ে টেনে চোখ যদি খোলা যায় তাহলে মোটামুটি ভালো করে দেখা যায় আর কি। এদিকে এই ছোঁয়াপর আম্মু তো সারাদিন কান্নাকাটি করছেন। এরকম সুন্দর একটা সংসার হঠাৎ করে কি হয়ে গেল? সব আত্মীয় স্বজন দেখতে আসছে, হয়তোবা ওনার বাবা আর বাঁচবেন না, এটাই শেষ দেখা। অনেকেই দেখে যাচ্ছে, দূর থেকে আসছে যে মারা গেলে আর কি দেখতে আসতে পারবো কি না, এরকম করে দেখতে আসছে। তার একটা জীবন মৃত মানুষ বিছানায় শুয়ে আছে। এত সুন্দর একটা দোকান, ব্যবসা, সংসার সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একবার হয় কি, এক আত্মীয় আসছেন, সম্পর্কে কাকি হয় এই ছোঁয়া আপুর। তো উনি বলেন যে অনেক জায়গায় তো গেছো, আমার পরিচিত এক হুজুর আছে, তার কাছে চলো। সেই হুজুর ছিল এই কাকির বাবার বাড়ির ওখানকার একজন আর কি। কিন্তু এই ছোঁয়াপুর বাবা তো কিছুতেই যেতে চাচ্ছেন না, বলে যে গেলাম তো ম্যাক্সিমামই তো সব টাউট বাটপার, এভাবে কষ্ট করে যে যাব কিন্তু কোনো লাভ হবে না। ওই কাকি অনেক বোঝান, ছোঁয়াপুর বাবাও যেতে চাচ্ছেন না। একটা পর্যায়ে গিয়ে রাজি হন। রাজি হন বলতে ওই কাকি একরকম জোর করেই নিয়ে যাবেনি। এরপর নিয়ে যাওয়া হয়। সেই হুজুর দেখলেন, হুজুর বললেন যে এই সমস্যাটা আসলে দীর্ঘদিনের, আর হুট করেই এটা থেকে মুক্তি পাওয়া যাবে না, বেশ সময় নিয়ে রুকিয়া করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সবাইকেই, সব পক্ষকেই ধৈর্য ধরতে হবে। যিনি হুজুর রুকিয়া করবেন ওনাকেও ধৈর্য ধরে কাজ করতে হবে, আর যাকে রুকিয়া করা হবে অর্থাৎ এই যে ছোঁয়াপুর বাবা মোহাম্মদ খায়রুল আলম টুটু, ওনাকেও ধৈর্য ধরতে হবে, পরিবারের সদস্যদেরকেও ধৈর্য ধরে একটা দীর্ঘ সময় নিয়ে কাজটি করতে হবে। তবে ওই হুজুর কিছু শর্ত দিয়ে দিলেন, শর্তগুলো ভালো ছিল। সে হুজুর শর্ত দিয়ে দিলেন যে আপনি দাড়ি রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজও বিনা কারণে বাদ দিবেন না, আর প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান। এসবে কিন্তু ওনার বাবা রাজি হয়ে গেলেন। এরপর শুরু হলো রুকিয়া। ওই হুজুর বললেন যে এই ছোঁয়াপুদের ঘরের মধ্যে নাকি অনেকগুলো জাদুর উপকরণ রেখে দেওয়া হয়েছে, মাটি খুঁড়ে এগুলোর মধ্যে রেখে দেওয়া হয়েছে, এগুলো ওঠাতে হবে। এরপর হুজুর বিভিন্ন তদবির করে সেই জিনিসগুলো ওঠানো শুরু করলেন। হুজুর তদবির করার পর হাত যেখানে এসে থেমে যায় ওখানে খোঁড়া হয়। ওখানে খোঁড়ার পরপরই ওখানে নাকি তাবিজ সহ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। একবার হলো কি, যেখানে খাট, মূলত ওনার বাবা যেই খাটে ঘুমাতেন, এই খাটের যেই অংশটার দিকে মাথা দিয়ে ঘুমানো হয় আর কি, পায়ের দিক মাথার দিক 2 পার্ট তো থাকে, ওই মাথার দিকের একটা জায়গায় এসে ওই হাত থেমে যায়। যখন হাত চালান দেওয়া হয়েছে তখন ওখানে খোঁড়া হয়, সেখানেই একটা অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়। অনেক বড় একটা নখ, কেউ যদি হাতের নখ অনেক লম্বা করে, এরকম একটা লম্বা নখ, কয়েক ইঞ্চি লম্বা। উনি জানিয়েছেন কমপক্ষে 2 ইঞ্চি লম্বা তো হবেই এই নখটা। আর এই নখের সাথে সুতা এবং কাগজও পেঁচানো ছিল। এই নখটা আসলে কার, এটা কি মানুষের না অন্য কোনো কিছুর, এটা বোঝা যাচ্ছিল না। হুজুর চিকিৎসা শুরু করেন। এরপর মূলত আসল চিকিৎসাটা, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যে আপনি এই দোয়াটা সবসময় পড়বেন। আর এই দোয়াটা একটা বিশেষ দোয়া ছিল। হুজুর জানিয়েছেন যে এই দোয়াটা আপনারা ছাড়া অন্য কাউকে এটা বলা যাবে না, শুধু পরিবারের সদস্যরা এটা জানবেন, এই জিনিসটা আপনারা আমল করতে পারবেন, এছাড়া অন্য কাউকে এটা অনুমতি ছাড়া বলা যাবে না। তো সেই আমলগুলো করা হচ্ছিল। আল্লাহর রহমতে ওনার বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এর মধ্যে দেখা গেল একটা ঝামেলা, সেটা হচ্ছে একদিন এক লোকের জিন ঘটিত কিছু সমস্যা এই ছোঁয়াপুর বাবা দেখতে পান। উনি চিন্তা করলেন যে আমি তো একটা দোয়া জানি, এই লোকটা কষ্ট পাচ্ছে, দেখি একটু ফু দিয়ে দেয় এই দোয়াটা পড়ে।
উনি ওই দোয়াটা পড়ে ওই ব্যক্তিকে ফু দিয়েছেন। ফু দেওয়ার পর ওই লোকটা বেশ স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শুরু হয় আর একটা সমস্যা ওই দিন রাত থেকেই। ঘুমের ভেতরে ভয়ঙ্কর কিছু অবয়ব এসে এই ছোয়াপুর বাবাকে ভয় দেখাতে শুরু করে। ওনার বাবা নির্দিষ্ট করে বলতে পারে না যে এরা কি বলে, ওরা কিছু একটা বলে, কিন্তু কি যে বলে, কি ভাষায় বলে, এটা বোঝা যায় না। এভাবে উনি টানা কয়েক রাত নির্ঘুম একরকমের রাত কাটান আর কি। এরপর যখন হুজুরের সাথে যোগাযোগ করা হয়, উনি বলেন যে আপনি যেই দোয়াটা পরে ফু দিয়েছেন, এই দোয়াটা পরে তো এভাবে ফু দেওয়া যাবে না, আপনাকে তো নিষেধ করা হয়েছে। এই আমলটা শুধু আপনি এবং আপনার পরিবারের সদস্যরা করবেন। আপনি কেন ওই লোককে এই দোয়াটা পরে ফু দিতে গেছেন? সব কাজ তো সবার না আসলে। তখন ওনার বাবা বুঝতে পারেন যে আসলে এভাবে ওনাকে ফু দেওয়া উচিত হয়নি। উনি তো আসলে উপকার হবে ওই ব্যক্তির এই চিন্তা করে দিয়েছেন। আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেহেতু ওই হুজুর এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, নিশ্চয়ই উনি জানতেন যে এই দোয়াটা উনি ছাড়া অন্য কেউ পড়ে যদি আমল করে তাহলে হতে পারে যে এই দোয়াটা তার জন্য পারফেক্ট না। আর উনি যদি নিজের জন্য না পড়ে অন্যের জন্য পড়ে যদি কাউকে ফু দেয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। জিনে ধরা রুগীকে যদি এই দোয়া পরে ফু দেওয়া হয়, তাহলে ওই জিনে ধরা রুগীর সাথে যে জিনটা রয়েছে সে ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ করতে পারে। অনেক ধরনের ব্যাপারই হতে পারে এমন ঘটনাই ঘটেছে। যাই হোক, আল্লাহর রহমতে এই সমস্যাটা দূর হয়ে যায়। অর্থাৎ এই ঘুমের মধ্যে যে হঠাৎ করে সমস্যাটা সৃষ্টি হয়েছিল ওই দোয়া পরে ফু দেওয়ার কারণে, আস্তে আস্তে আল্লাহর রহমতে এই ছোয়াপুর বাবা উনি সুস্থ হতে থাকেন। একটা সময় আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়েও যান। তখন ওই হুজুর জানান যে ওনাদেরই একজন নিকট আত্মীয় মূলত হিংসার বশবর্তী হয়ে জাদুটোনা করেছিল। ছোয়াপুর বাবার বেশ ভালো একটা ফার্মেসি রয়েছে, ভালো বেচা কেনা হচ্ছে, ওনার টাকা পয়সার ওরকম কোনো সমস্যা নাই, পরিবারে অশান্তি নাই। তো আমাদের একটা তো কমন প্রবলেম আছেই যে কারো ভালো দেখলে সইতে না পারা। এই জায়গা থেকেই মূলত ওনার কোনো এক আত্মীয় এই কাজটি করেছে। তবে পারিবারিকভাবে অনেকবার হুজুরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনি অন্তত একবার হলেও নামটা বলেন, আমরা তাকে কিছু বলবো না, কিন্তু হুজুর কোনোভাবেই এটা বলেন নাই। মূলত এমন একটা ভাবে জাদুর শুরুটা হয়েছিল, এটাও বেশ রহস্যময়। হুজুর এতটুকু জানিয়েছিলেন যে একজন নিকট আত্মীয় এই ছোয়াপুর বাবাকে চা খাইয়েছিলেন। অনেক সময় আমরা কাউকে ডেকে বলি না, ভাই আসেন চা খান। ওই চা খাওয়ানোর সময় চায়ের ভেতরে জাদুর একটা উপকরণ মিশিয়ে দেওয়া হয়েছিল, যেটা উনি বুঝতে পারেন নাই। সেখান থেকে শুরু। এরপর বিভিন্নভাবে ওনার বাসায় আসছে, সুযোগ বুঝে বাড়ির বিভিন্ন জায়গায় তাবিজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের জাদুর উপকরণগুলো পুঁতে দিয়েছে। তারপর থেকে সমস্যা অনেক প্রকট হয়ে যায়। আল্লাহর রহমতে আস্তে আস্তে তো উনি স্বাভাবিক হয়েই যান। তবে উনি কিন্তু বাইরে চা খাওয়া একদমই ছেড়ে দেন। উনি আর বাইরে চা খান না। শুধু বাইরে চা খাওয়া না, কেউ কিছু যদি দেয় সেটা খাওয়ার ক্ষেত্রে উনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন। এরপর আসি আর একটা ঘটনা। 2018 সালে শবে বরাতের রাতে ওনার বাবা গ্রামের বাড়িতে নামাজ পড়তে গিয়েছেন। তো গ্রামের বাড়ি তো খুব বেশি দূরে না, যেখানে ওনারা থাকেন সেখান থেকে প্রায় 30 মিনিটের দূরত্ব আর কি, পায়ে হেঁটে। উনি আসলে প্রতিদিনই একবার ওই পুরনো বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। তো শবে বরাতের রাতে ওনার বাবা ফার্মেসিতে 2 জন কর্মচারীর উপর দোকানের দায়িত্ব দিয়ে উনি একজনের সাথে বের হয়েছেন। যার সাথে বের হয়েছেন তার নাম হচ্ছে তারেক। আর এই তারেক উনি এই ছোয়াপুর বাবার কোনো আত্মীয় স্বজন না, কিন্তু সম্পর্ক অনেক ভালো তার সাথে আর কি। যখন বের হয়েছেন রাতের বেলা, হঠাৎ করে নাকি ওই তারেক ভাই বলে যে কাকা আপনার মাথার টুপিটা কোথায়? তখন এই ছোয়াপুর বাবা দেখে যে তার মাথায় টুপি নাই, টুপি পকেটে থাকে, পকেটেও নাই। তখন আর বাবা ভাবলেন যে ফার্মেসিতে হয়তো বা রেখে আসছেন। তো উনি আবার ফার্মেসিতে ব্যাক করেন, ফার্মেসিতেও টুপি আর খুঁজে পান না। এদিকে জামাতের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তখন এই যে তারেক ভাই উনি ওনার কাছ থেকে একটা টুপি ছোয়াপুর বাবাকে দিয়েছে যে ভাই বা কাকা এটা পরেন, চলেন আমরা মসজিদে যাই। তো ওনারা মসজিদে গিয়েছেন, নামাজ শুরু হয়েছে। নামাজের মধ্যে যখন ছোয়াপুর বাবা সিজদায় ছিলেন তখন মনে হলো মাথার থেকে কি যেন নিচে পড়ল।
উনি যখন সেজদা থেকে উঠে দাঁড়িয়েছেন তখন উনি দেখেন তার মাথার টুপি এটা ওই জায়গায় পড়ে আছে। অনেক সময় আমরা কিন্তু রুকুতে গেলে বা সেজদায় গেলে মাথার থেকে টুপি খুলে পড়ে যায়। উনি নামাজে দাঁড়িয়েই দেখেন আরে যেই টুপিটা এখানে পড়ে গেছে এই টুপিটা তো ওনার সেই টুপিটা, এই টুপিটা এখন কিভাবে আসলো? উনি তো ওই তারেক ভাইয়ের দেয়া টুপিটা মাথায় পড়েছিলেন। তখন ওনার বাবা নামাজের মধ্যেই বেশ অবাক হয়ে যান। তো তারেককে এই বিষয়ে জিজ্ঞেস করা হলেও সে এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারে নাই, যে আসলে টুপিটা কিভাবে আসলো কি আসলে বিষয়ে কিছু বলতে পারেন নাই উনি তো ওনার কাছ থেকে একটা টুপি দিয়েছিলেন। আর এই টুপিটা ওই টুপি কিভাবে হয়ে গেল এটাও এক রহস্য। তো এটা একটা ছোট একটা রহস্যময় ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি মূলত এই ঘটনাটি আমি বলার ক্ষেত্রে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যেই মেসেজটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে, এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আমরা আসলে হিংসার বশবর্তী অনেকেই হয়ে পড়ি, আর এই কারণে অন্যের ভালো আমরা দেখতে পারি না। তখন কি করা যায়, তাকে সরাসরি হিট করলে তো পুলিশ এই ধরনের ঝামেলা হয়ে যাবে, পুলিশি ঝামেলা হয়ে যাবে। তখন মূলত অনেকেই জাদুটোনার আশ্রয় নেয়। আপনারা জেনে অবাক হবেন, গ্রামের বিভিন্ন এলাকাগুলোতে, বিশেষ করে গ্রামের কথাই বলছি, বিভিন্ন ছোটোখাটো কবিরাজ আছে, ব্ল্যাক ম্যাজিক করে। এদের কাছে কত মানুষ যে যায়। মহিলাদের একটা কমন সমস্যা যে তার এক শত্রু আর একজন মহিলা, সে গর্ভবতী হয়েছে, গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে হবে। তার পরিচিত একজন মহিলার সন্তান বিদেশ যাবে, ভিসা হয়ে গেছে, সে যেন বিদেশ যেতে না পারে, অথবা বিদেশ গিয়েছে সে যেন কামাই রোজগার না করতে পারে, আবার যেন দেশে ফেরত আসে। ছেলেটা বিদেশে গিয়ে ভালো উপার্জন করছে, ঘরবাড়ি করছে, এটা আর একজনের সহ্য হচ্ছে না। এই জন্য নিজের টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে ওই ছেলের ক্ষতি করতে হবে, ওই পরিবারের ক্ষতি করতে হবে। এরপর শাশুড়ি বেটার বউর উপরে জাদু করছে, আবার বেটার বউ শাশুড়ির উপর জাদু করছে, ভাইয়ের বউর উপর জাদু করছে। মানে কত ধরনের কন্টিনিউয়াস ঘটনা যে হচ্ছে, এটা আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা আমাদের আসলে মানসিকতা কোন পর্যায়ে নিয়ে গেছি। হাদিসে রয়েছে, কেউ যদি অন্যের কল্যাণ কামনা করে তাহলে সেই কল্যাণটা তার দিকেই ফেরত আসে। অর্থাৎ আমি যদি কারো কল্যাণ কামনা করি, আল্লাহ তাআলা ওই কল্যাণটা আমার জন্য কবুল করে নেবেন। এই জন্য প্রিয় লিসেনার্স, আমরা হিংসার বশবর্তী হয়ে কেউ যেন এই ধরনের কাজে কখনোই পা না বাড়াই। যদি দেখি কেউ এই কাজ করার পরিকল্পনা করছে বা পরামর্শ চেয়েছে, তাকে বোঝাতে হবে কোনোভাবেই এই সমস্ত ব্যক্তিদেরকে কোনো হুজুর, কবিরাজ, তান্ত্রিকের সন্ধান দেয়া যাবে না। তাহলে আমরা নিজেরা না করলেও এই জাদুটোনার গুনাহ কিন্তু আমাদের আমলনামায় চলে আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম শান্ত আহমেদ। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। ঘটনাটি উনি ওনার এক চাচির কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটির একটি অংশ চাচির সাথে ঘটেছে, অন্য অংশটি চাচির হাজব্যান্ডের সাথে অর্থাৎ চাচার সাথে ঘটেছে। 1996 সালে চাচি তার মা বাবার সাথে চট্টগ্রামের ছত্তারঘাট সংলগ্ন একটি এলাকায় বসবাস করতেন। চাচির বাবা উনি বাঁশের বেড়ার কাজ করতেন, ওখানে একটি বাসা ভাড়া নিয়ে পরিবার সহ বসবাস করতেন। ওই সময় চাচির বয়স ছিল 12 কি 13 বছর। ওনাদের যে ভাড়া বাসাটা ছিল, এই বাসাটা রাস্তার সাথে ছিল। বাসার থেকে কিছুটা দূরে বাম পাশে ছিল সারিবদ্ধভাবে 6টি নারকেল গাছ, আর ওই বাসার ডান পাশে কিছুটা দূরে ছিল একটি মসজিদ। একদিন বিকেলবেলা উনি ওনার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। ওই সময়ে সন্ধ্যা হবে ভাব, এমন একটা সময় যখন চলে এসেছে, ওই সময় চাচি দেখতে পেলেন তার বাবা বিশাল আকৃতির একটা গজার মাছ হাতে নিয়ে বাড়িতে ফিরছেন। এত বড় মাছ দেখে উনি তো এগিয়ে গিয়েছেন, কারণ মাছ ওনাকেই কাটতে হবে। উনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেছেন যে, ও বাবা,
এই অসময়ে এই গজার মাছ কোথা থেকে পেলা? তখন ওনার বাবা বললেন যে পাশের ডোবা থেকে উনি বড়শি দিয়ে এই মাছটি ধরেছেন। এরপর তো চাচিকে দিয়েছেন যে মারে তুই মাছটা কাটাকাটি কর, আমরা পরে খাবো। তবে ওই দিন আর রান্না করেন নাই, ওই দিন মাছটা হলুদ দিয়ে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলেন। ওই দিন যে কোনো কারণেই হোক রান্না করা হয় নাই। পরের দিন মাছটা রান্না করা হয়, বাড়ির সবাই খেয়েছে, চাচিও খেয়েছেন। ওই দিন থেকেই ঘটনাটির সূত্রপাত হয়। দুপুরবেলা মাছ খাবার পর বিকেল থেকেই চাচি অনেকটাই দুর্বল হয়ে পড়েন। উনি এরপর থেকে খাওয়া দাওয়া কিছুই করতে পারতেন না, সারাদিন শুয়ে থাকতেন। চঞ্চল দুরন্ত একটা মেয়ে এইভাবে সারাদিন শুয়ে থাকে। ডাক্তার দেখানো হয়, ডাক্তার ওষুধ দেয়, ভিটামিন দিয়েছে, চিন্তা করেছে হয়তো বা ভিটামিনের ঘাটতি রয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। চাচির বাবা উনি আবার তুলা রাশির লোক ছিলেন। উনি চিন্তা করলেন যে আচ্ছা, আমি যে গজার মাছ নিয়ে আসলাম এর কারণে কি কোনো সমস্যা হয়েছে? একটা কবিরাজ দেখানো তো প্রয়োজন। উনি কবিরাজের সন্ধানে নেমে পড়েন, একটা কবিরাজ পেয়েও যান। কবিরাজ যখনই এই বাড়িতে আসেন, বাড়িতে পা দেয়া মাত্রই কিছু একটা আইডিয়া করে ফেলেন যে এই মেয়ের সাথে কি হতে পারে। উনি চাচির বাবাকে বললেন যে এই মেয়েটার উপরে জিনের আসর পড়েছে, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। তো চাচির বাবা বলেন ঠিক আছে, আপনি শুরু করেন আপনার মতো করে। এরপর কবিরাজ চাচিকে একটা গোল বৃত্ত এঁকে তার মধ্যে বসিয়ে উনি রুকিয়া শুরু করেছেন। হঠাৎ করেই চাচির ভেতর থেকে 6 ধরনের কণ্ঠে কথা বলা শুরু হয়ে যায়। যেমনটা হয় যে আমরা যদি 6 জন মানুষ এক জায়গায় থাকি, 6 জন মানুষের কণ্ঠস্বর কিন্তু 6 রকমের হয়ে থাকে। মনে হচ্ছে এরকম 6 রকমের কণ্ঠে কেউ কথা বলছে। কবিরাজ জিজ্ঞেস করে, তোমরা কারা, কোথা থেকে আসছো, আর এই মেয়েটাকেই বা কেন ধরেছ? তখন চাচির ভেতর থেকে একসাথে আওয়াজ আসে, অর্থাৎ ভিন্ন ভিন্ন 6টি কণ্ঠে যদি একই সাথে কেউ কথা বলে তখন কেমন শোনা যায়, ওরকমভাবে শোনা যাচ্ছে। তারা বলছে যে আমরা 6 ভাই 1 বোন, এই যে 6টা নারকেল গাছ রয়েছে বাসার কাছে, আমরা এখানেই থাকি। আমরা যাচ্ছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য, ও হঠাৎ করে আমাদের সামনে পড়েছে, এই কারণেই ওকে ধরেছি। ওকে তো আমরা ছাড়বো না, ওর কারণে আমাদের চলাচল অসুবিধা হয়েছে। তখন কবিরাজ বলে যে তোমাদেরকে কি ও দেখেছে? বলে না, দেখে নাই তো। তাহলে ওকে কষ্ট দেওয়ার অর্থটা কি? তখন নাকি ওই জিনেরা বলে এসব কথা বলে লাভ নাই, আমরা ছাড়বো না। তখন কবিরাজ বলে তোমরা নামাজ পড়তে যাচ্ছিলা, এই হলো নামাজির অবস্থা। আহারে আমার নামাজি জিন, এই যদি তোমাদের নামাজের শিক্ষা হয় তাহলে তোমাদের শায়েস্তা কেমনে করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এই বলেই নাকি ওই কবিরাজ কি যেন একটা তদবির করেন, তারপরে কিছু কাঁচা হলুদ সাথে নিয়ে এসেছিলেন, সেটা আগুনে পুড়িয়েছেন। সেগুলো যখন চাচির উপরে প্রয়োগ করেছেন তখন নাকি ওই জিনগুলো চিৎকার চেঁচামেচি করতে থাকে। একটা সময় বাধ্য হয়ে তারা ছেড়ে যেতে রাজি হয়। তখন ওই কবিরাজ ওয়াদা করেন যে শুধু এই মেয়েটাকে ছেড়ে গেলে হবে না, আরও ওয়াদা করতে হবে। সেটা হচ্ছে তোমরা যেহেতু মুসলিম জিন, এইভাবে অকারণে কোনো মানুষকে আর কষ্ট দিবে না। তোমাদেরকে তো কেউ দেখে না, না দেখার কারণে কেউ যদি তোমাদের সামনে পড়ে যায় তার কারণে কাউকে শাস্তি দেয়া মোটেও উচিত নয়। বরং তোমরা কেন মানুষের চলাচলের পথ দিয়ে আসা যাওয়া করতেছো? এটা তো একটা লোকালয়, তোমরা নামাজে যাবা ঠিক আছে, কিন্তু এভাবে তো মানুষের চলাচল থাকবেই, তোমরা তো এভাবে মানুষকে কষ্ট দিতে পারো না। এরপর নাকি তারাও প্রতিশ্রুতি দেয় তারা এরকমটা আর করবে না, আর কখনো আসবেও না, এরকম কথা দিয়েছিল। এরপর তো চাচি অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন। এরপরে বেশ কিছু বছর কেটে যায়। এরপর ওনারা যেখানে ছিলেন ওনাদের বাসার পাশে একটা নতুন ভাড়াটিয়া আসেন। তবে যারা এসেছিলেন তাদের নাম চাচি বলতে পারেননি, কারণ উনি মনে করতে পারেননি তাদের নাম কি ছিল। তারা রংপুর থেকে এসেছিলেন একটা পরিবার। ওই পরিবারের 3 জন সদস্য ছিল, স্বামী, স্ত্রী আর শাশুড়ি, অর্থাৎ
যিনি স্বামী আর কি, তার মা। ওই সময়ে ওই মেয়েটা ছিল গর্ভবতী, প্রায় 7 কি 8 মাস এরকম একটা গর্ভের সময় ছিল। তো ওনারা আসছেন, আসার পর নাকি মাঝে মাঝেই ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যেত। তো ওনারা প্রথম দিকে মনে করেছিলেন যে ওই মহিলার হাজব্যান্ড হয়তো বা তাকে নির্যাতন করে কিনা, এরকম রাতের বেলা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি। পরে ওনারা দেখলেন যে না, বিষয়টা আসলে সেটা না। ওই মহিলা নাকি রাতের বেলা হঠাৎ করেই লোমশ কিছু প্রাণী দেখে ঘরের ভিতরে। এমনকি রাতের বেলা যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, উনি যখন ঘর থেকে বাইরে বের হন তখনও নাকি ওই অবয়বগুলোকে উনি দেখেন। তবে এই অবয়বগুলোকে উনি শুধু দেখেন, ওই অবয়বগুলো তাকে ভয়ও দেখায় না, তাকে নাকি আক্রমণও করতে আসে না। মাঝে মাঝে রাতের বেলা যখন দেখেন তখন ওরকম চিৎকার চেঁচামেচি করেন। তো আরও মাসখানেক কেটে যায়, ওনার ডেলিভারি ডেটও একদম নিকটে চলে আসে। একদিন হয় কি, চাচি সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘরের বারান্দায় বসে আছেন, তখন উনি দেখেন ওই গর্ভবতী মহিলা উনি ঘরের বারান্দায় এসেছেন। তখন চাচি চিন্তা করলেন যাই ওনার সাথে একটু কথা বলে আসি। এই কথা চিন্তা করে যখনই উনি ঘরের বারান্দা থেকে উঠোনে নামার জন্য পা ফেলেছেন, তখন চাচির কাছে মনে হলো উনি পাটা যে ফেলেছেন এটা মাটির উপর পড়েনি। এক পা ফেলার পর তো আর একটা পা ফেলতে হয়, প্রথম পা ফেললেন, দ্বিতীয় পাও ফেললেন, কিন্তু উনি মাটির উপরে পড়েননি, মনে হচ্ছে উনি শূন্যের উপরে আছেন। এরপর চাচি খেয়াল করলেন উনি শূন্যে ভেসে 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 খুবই দ্রুত গতিতে ওই গর্ভবতী মহিলার দিকে এগিয়ে যাচ্ছেন। ওনার নিজের শরীরের উপরও নিজের কন্ট্রোল নাই যে কি হচ্ছে। উনি দ্রুত গতিতে ওই গর্ভবতী মহিলার গায়ের উপরে গিয়ে আছাড় খেয়ে পড়ে যান। উনিও তো আসলে অসুস্থ অবস্থায় ছিলেন, হঠাৎ করে এরকম একজন মেয়ে এসে তার গায়ের উপর পড়ে গেছে, এই ধকলটা উনিও সামলাতে পারেন নাই, উনিও পড়ে যান। পড়ে যাওয়ার পরপরই ওনার প্রসব বেদনা ওঠে। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে একটা মৃত পুত্র সন্তান জন্মগ্রহণ করে। চাচি যেভাবে ভেসে ভেসে এসে হঠাৎ করে ওনার শরীরের উপর আছড়ে পড়েছেন, এটা কিন্তু ওই ফ্যামিলির কাউকে বলেননি। ওই ফ্যামিলির যারা ছিলেন তারা তো আসলে একটু মন খারাপ ছিলই যে হঠাৎ করে একটা মেয়ে এসে গায়ের উপর পড়ে গেল। তবে যিনি ভদ্র মহিলা গর্ভবতী ছিলেন, উনি যে পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার কারণে কিন্তু ওনার পেটে কোনো আঘাত লাগে নাই, যার কারণে আসলে তাকে আসলে অর্থাৎ চাচিকে বলা যাচ্ছে না যে উনি আঘাত করেছেন, পেটে আঘাত পেয়েছে সন্তান এই কারণে মারা গেছে, এটাও ওনারা বলতে পারেন নাই। তবে ওনারা তো একটু মনক্ষুণ্ণ হয়েছেনই, হঠাৎ করে এইভাবে এসে একজন গায়ের উপর পড়ে গেছে এই অবস্থাতে। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই গর্ভবতী মহিলার গর্ভের সন্তান যে মৃত হয়ে জন্মগ্রহণ করলো, এটার পেছনে কারণ কি থাকতে পারে? ওই যে একটা লোমশ অবয়ব সে মাঝে মাঝে দেখতো, এর কোনো প্রভাব হয়তো বা থাকতে পারে। চাচি ওই পরিবারকে কিছু না বললেও নিজের পরিবারকে বলেছিলেন যে এই আর কি, মানে এরকম একটা ঘটনা ঘটেছে, তো এটা তো আসলে বলা যাচ্ছে না। যাই হোক, এরপর চাচির পরিবার ওনারা চলে আসেন তাদের নিজ যেই বাড়ি, মূল বাড়ি। চাচিদের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাগানবাড়ি এলাকায়। চাচি এখানে যখন চলে আসেন, এর বেশ কিছু বছর পর পারিবারিকভাবে ওনার বিয়ে হয়ে যায়। ওনার প্রথম সন্তান হয়েছিল ছেলে, বেশ কিছুদিন জীবিত ছিল, এর পরে নাকি কোনো এক অজানা কারণে মারা যায়। চাচিও বলতে পারেন নাই যে ওনার এই প্রথম পুত্র সন্তান কেন মারা গিয়েছিল। এরপর ওনার একটা মেয়ে হয় আর একটা ছেলে হয়। মেয়ে এসএসসি পরীক্ষা দেবে এবার, আর ক্লাস 7-এ পড়ছে ওনার ছেলে। তো চাচির সাথে এটা ছিল ঘটনা, মানে একটা অংশ। এবার আসি চাচা, অর্থাৎ চাচির হাজব্যান্ডের সাথে যে ঘটনাটি ঘটেছিল। এই ঘটনাটির আংশিক সাক্ষী আমাদের শান্ত আহমেদ ভাই, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, উনি নিজেও। তো চলুন সেই ঘটনাটি শুনি। ঘটনাটি ঘটেছিল চাচির শ্বশুরবাড়িতে, অর্থাৎ ওনার যেখানে বিয়ে হয়েছে, চাচির শ্বশুরবাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। ঘটনার সময়কাল 2010। ঘটনাটি ঘটে চাচির স্বামী অর্থাৎ চাচার সাথে। তো চাচা নিজেও ছিলেন কিন্তু তুলারাশির একজন, চাচির বাবাও তুলারাশি ছিলেন, চাচাও ছিলেন তুলারাশির একজন। অনেক ক্ষেত্রেই এই প্যারানর্মাল বিষয়গুলো উনি টের পেতেন, কোনো কারণ ছাড়াই ওনার উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ত। ঘটনাটি
চাচি যেভাবে বলেছেন, ওই সময় আসলে চাচি অনেক কিছুই মনে রাখতে পারেন নাই। একদম সময়, এক্স্যাক্ট সময় থেকে শুরু করে নিয়ে বেশ কিছু মানুষের নাম ওই সময় উনি আসলে ওইভাবে শুনেছিলেন, কিন্তু মনে রাখার প্রয়োজনীয়তা বোধ করেন নাই। এক রাত্রে চাচা বললেন যে উনি মাছ ধরতে যাবেন, আর সাথে একজন লোক যাবে। সেই লোক বলতে একটা ছেলে যাবে, 15-16 বছর বয়সে একটা ছেলে। তো যেখানে চাচা মাছ ধরতে যাবেন সেই জায়গাটা কিন্তু খুব দূরে না, বাসা থেকে কাছাকাছি 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো জায়গাটার নাম হচ্ছে গোপালনগর। ওই গোপালনগরের ওইখানে একটা জায়গা আছে, এটাকে ভোম্বলের ঝোর বলে। তো ওই ভোম্বলের ঝোরের ওইখানে একটা সরু খাল রয়েছে, ওখানে মূলত ওনারা মাছ ধরতে যাবেন। তো এই গোপালনগর যেই জায়গাটা, ওখানে যে খালের এপারে তাল গাছ রয়েছে, অপর পাশে রয়েছে সেই ভোম্বলের ঝোর। যখন রাত নেমে আসে, রাত তখন গভীর তা না, হয়তো বা এশার আজান দিয়েছে বা এশার নামাজের পর এরকম একটা সময় আর কি, ওনারা দুজন মাছ ধরতে গিয়েছেন। তো সেখানে গিয়ে মাছ ধরতে থাকেন। মাছ ধরতে ধরতে যখন ওই তাল গাছের কাছাকাছি এসেছেন, তখন কে যেন পানির উপরে ঢিল ছুড়ল। এদিকে চাচা চিন্তা করলেন যে কি ব্যাপার, এই রাতের বেলা পানির উপর ঢিল ছুড়ল কে? উনি তো একটু বিরক্তই হয়েছেন, চিন্তা করছেন কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। চাচা ধমক দিয়ে বলে উঠলেন, কে রে, কে ঢেল মারিস? তখন ওই পাশ থেকে কোনো কথাবার্তার আওয়াজ উনি পান না। উনি চিন্তা করলেন হয়তোবা ঢিল না, কোনো বড় সাইজের ব্যাঙ লাফ দিয়ে পানিতে পড়েছে। উনি আবার সামনের দিকে আগানো শুরু করলেন। এরপর আবার একটা ঢিল পড়ল পানিতে। উনি এবার বেশ জোরে করেই ধমক দেন। ওই সময় নাকি ওই তাল গাছের ওখান থেকে কোনো একটা অবয়ব বলে ওঠে, এই তোরা দুইজন এখানে কি করিস রে? চাচা বলছেন মাছ ধরতেছি। তখন নাকি ওই লোকটা বলে ওঠে, এই জায়গাটা ভালো না, যা বাড়ি যা, মাছ ধরতে হবে না। তখন চাচা খেয়াল করলেন যে যার সাথে কথা বলছেন তাকে দেখা যাচ্ছে না, একটা কালো অবয়বের মতো মনে হচ্ছে। অবয়বটা মোটামুটি লম্বা, খুব যে লম্বা এটাও বলা যাবে না। সে এই কথা বলে মনে হলো ওই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এদিকে চাচার সাথে যে ছেলেটা ছিল, এই ছেলেটা বলছে যে, ও কাকা, আমার তো বিষয়টা ভালো মনে হচ্ছে না, আমি আর মাছ ধরবো না, তুমি থাকো, এই আমি গেলাম। এই বলে সে ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে যাওয়া শুরু করেছে। সে চলেও যায়। চাচা এখন একা। উনি চিন্তা করলেন যে কে না কে বললো, এ তো বাচ্চা মানুষ, ভয় পাইছে চলে গেছে, না আমি যদি ভয় পেয়ে চলে যাই তাহলে কেমন হয়, আমি মাছ ধরি। তো উনি মাছ ধরা আবারও শুরু করেছেন। উনি যখন মাছ ধরা শুরু করেছেন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। উনি দেখেন যে ওনার সামনে যা যা আছে, উনি যা যা দেখছেন, মনে হচ্ছে সব কিছু এতটা চিকন হয়ে গেছে, সেখান দিয়ে কোনোভাবেই কোনো কাজ করা সম্ভব না। উনি দেখছেন যে যে সরু খালটা, এই খালটা মনে হচ্ছে একটা পাটখড়ির মতো চিকন হয়ে গেছে। এদিক দিয়ে উনি হাঁটবেন কিভাবে? উনি ঘুরে যে বাড়ির দিকে যাবেন, ওই বাড়ির রাস্তাটা মনে হচ্ছে অনেক চিকন হয়ে গেছে, কোনোভাবেই সেখানে পা ফেলাও সম্ভব না। উনি বুঝতে পারলেন যে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, দ্রুত এখান থেকে যেতে হবে। উনি ঘুরে বাড়ির দিকে যাওয়া শুরু করেছেন। উনি যে কিভাবে যাচ্ছেন উনি নিজেও জানেন না। উনি একটা পর্যায়ে এসে অনেকটা হামাগুড়ি দিয়ে আগাতে থাকেন, কারণ এই চিকন রাস্তা, উনি খালি রাস্তা দেখছেন, কিন্তু এই রাস্তাটা এত চিকন, মনে হচ্ছে সব কিছু অদ্ভুতভাবে একটা অপটিক্যাল ইলিউশন সৃষ্টি হয়েছে ওনার। কোনোভাবেই উনি আগাতে পারছেন না। অনেক কষ্টে উনি বাড়ির কাছাকাছি আসেন। আসার পর এক ধরনের গোংরানির আওয়াজ করতে থাকেন। এরপর উনি যখন এরকম শব্দ করছিলেন, চাচি এই শব্দটা শুনেছিলেন। উনি দ্রুত ঘর থেকে বাইরে বের হয়ে আসেন, এসে দেখেন যে চাচা এরকম উঠোনের উপর পড়ে এ ধরনের শব্দ করছে। চাচার সাথে এরকম সমস্যা হলে চাচি বুঝতে পারতেন, যেহেতু চাচা তুলা রাশির লোক ছিলেন, অল্পতেই উনি এই বিষয়ে একটা প্রবলেমে পড়ে যেতেন। এর আগেও নাকি কয়েকবার এই ধরনের সমস্যা হয়েছে, টুকিটাকি সমস্যা আর কি। তো উনি চাচাকে ধরে নিয়ে বিছানায় বসান। ওই রাত্রে চাচি মাছ রান্না করেছিলেন, কিন্তু মাছটা আর বুদ্ধি করে চাচাকে খেতে দেন নাই। বাড়ির অন্য সদস্যদেরকেও ডাকাডাকি করেন, আশেপাশের লোকদেরকে ডাকাডাকি করেন। তখন এই শান্ত আহমেদ ভাইও উঠেছিলেন। উঠে যখন চাচাকে দেখতে গিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর ব্যাপার।
চাচা উনি অনেকটাই মনে হচ্ছেন মোটা হয়ে গেছেন, ওনার শরীরের মধ্যে অনেক বাতাস ঢুকে গেছে, ওনার চোখ পুরোটাই লাল, শরীর অস্বাভাবিক রকমের ফোলা। চাচি তখন এই শান্ত আহমেদ ভাইকে বলতে থাকেন এবং অন্যান্য লোকদেরকে বলতে থাকেন যে দ্রুত কবিরাজ বাড়িতে যেতে হবে, খবর দিতে হবে। ওখানে একজন কবিরাজের বাসা ছিল, মূলত উনি লোকাল লোক ছিলেন না, পুরো পরিবার সহ ভাড়া থাকতেন আর কি। কোথা থেকে যে এসেছিলেন উনি কবিরাজ এটা চাচি বলতে পারেন নাই, আর শান্ত আহমেদ ভাইও আসলে মনে করতে পারেন নাই। সেও মোটামুটি ভালো মানের একজন কবিরাজ ছিল, তো তাকে খবর দেওয়া হয়। তো উনি আসেন, তো উনি আসার পর উনি বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হয়েছে। এসেই জিজ্ঞেস করেন চাচাকে যে এই তুমি কে, কোথা থেকে আসছো। চাচার ভেতর থেকে নাকি কোনো আওয়াজ পাওয়া যায় না, চাচা শুধু হাসে। এরপর ওই কবিরাজ কিছু একটা পড়ে, অর্থাৎ পানির উপরে কিছু একটা পড়ে যখন পানি ছিটিয়ে দিয়েছে, তখনই নাকি হঠাৎ করে চাচা সেন্সলেস হয়ে যান। ওই জিনিসটা কেন এসেছে, কি কারণে এসেছে, এই বিষয়গুলো তখন না জানিয়েই তখন চলে যায়। তো এরপরে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এরপরে চাচা মন্তাজ মার্কেট নামক একটা এরিয়া থেকে রাতের বেলা বাড়িতে ফিরছিলেন। উনি যেই পথ দিয়ে ফিরছিলেন ওখানে রাস্তার এপাশ ওপাশে গাছের বাগান রয়েছে, তারপর অল্প কিছু ঘরবাড়িও রয়েছে, বাঁশঝাড়ও রয়েছে। চাচা যখন ওই নির্জন রাস্তা দিয়ে এগিয়ে আসছিলেন রাতের বেলা, উনি দেখতে পান একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে জল বিয়োগ করার জন্য রাস্তার পাশে বসেছে। চাচা মনে মনে চিন্তা করলেন, কার না কার বাচ্চা রাতের বেলা এখানে আসছে, ওকে কি কিছু বলবো, বাড়ির দিকে নিয়ে যাব না কি, মানে উনি চিন্তা করছেন। উনি হঠাৎ করে দেখেন ওই বাচ্চাটা টিকটিকির মতো সে চলাচল শুরু করে দিয়েছে এবং সামনে যে ঝোপ রয়েছে ওই ঝোপের দিকে সে চলে গেল। অনেক সময় আমরা দেখতে পাই যে গুই সাপ বা টিকটিকি ভয় পেলে যেভাবে দৌড় দিয়ে এগিয়ে চলে যায় ঝোপের মধ্যে ভিতরে, ওরকম করে বাচ্চাটা চলে গেল। উনি এটা দেখেই তো ভয় পেয়েছেন যে এটা তো অস্বাভাবিক কোনো কিছু। উনি তখন দ্রুত বাসায় চলে আসেন। তবে এই ঘটনার পর ওনার সাথে অন্য ধরনের কোনো সমস্যা হয়নি। আরও একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। উনি একবার বাসা থেকে ফেরার সময় হঠাৎ করে বিশাল আকৃতির একটা বিড়াল ওনার সামনে চলে আসে। বিড়ালটা কোনোভাবেই ওনাকে আগাতে দেবেন না, উনি যেদিকে যান ওই বিড়ালটাও সেদিকে দেয়। এক পর্যায়ে উনি বিরক্ত হয়ে বিড়ালটাকে সজোরে লাথি মারেন, বিড়ালটা দূরে ছিটকে পড়ে যায়। ছিটকে পড়ার পর আবার সামনে আসে, উনি আবারও লাথি মারেন, আবারও ছিটকে দূরে সরে যায়, আবারও সামনে চলে আসে। এরকম করতে করতে উনি বাসার কাছে চলে আসেন। এরপর উনি দেখলেন ওই বিড়ালটা একটা গলির মধ্যে ঢুকে পড়লো। এরপর উনি বাসায় চলে আসেন। তবে এই যে বিড়ালকে আঘাত করার কারণে ওনার পরবর্তীতে অন্য কোনো সমস্যা যদিও বা হয়নি, তবে রাতের বেলা এভাবে কোনো প্রাণীকে আঘাত করা ঠিক না। আর উনি অনেক কিছুর উপস্থিতি টের পেতেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বিভিন্ন জিনিস ওনার সামনে চলে আসতো। বড় ধরনের ক্ষতি করতো বিষয়টা এরকম না, তবে ওই মাছ ধরতে গিয়ে সব কিছু যে একদম খুব চিকন চিকন দেখছিলেন, এই বিষয়টা বেশ অদ্ভুত এবং রহস্যময়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শান্ত আহমেদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 186তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 186তম আয়োজনের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জুলকার নাইম। ঢাকা দক্ষিণ সিটির অন্তর্গত ডেমরাতে ওনার বাড়ি। চলুন ঘটনায় চলে যাই। সময়টা 2018, সবেমাত্র ইন্টার পরীক্ষা শেষ করে কিছুটা সময় অবসর নিচ্ছেন। ফ্রেন্ডরা সারাদিন ক্রিকেট, ফুটবল এগুলো নিয়েই ব্যস্ত থাকতেন। সন্ধ্যা হলে ওনাদের এলাকার বিখ্যাত নদীর পাড়ে অথবা কোনো বন্ধুর বাসার ছাদে উঠে গল্পের আসর জমে উঠত। খুব ভালো সময়ই যাচ্ছিল। হঠাৎ একদিন সন্ধ্যায় নদীর পাড়ে ওনাদের এক বন্ধু বলে ওঠে, চল কারো গ্রামের বাড়িতে যাই। ওনারাও সাথে সাথে বলে ওঠেন, হ্যাঁ ভালো একটা প্রস্তাব। এমন কোথাও যেতে হবে যেখানে কেউ থাকবে না, অর্থাৎ এমন কারো বাড়ি যেতে হবে যেখানে মানুষজন আসলে ওভাবে বসবাস করে না। একদম পরিত্যক্ত হওয়া যাবে না, তাহলে ওখানে গিয়ে কীভাবে থাকবেন যদি পরিত্যক্ত বাড়ি হয়।
তখন এক বন্ধুর নাম সবাই প্রস্তাব করে, যার নাম হচ্ছে সাব্বির, যে সাব্বির তোদের একটা গ্রামের বাড়ি আছে না এরকম বলছিলি। তখন সাব্বির বলে ওঠে, হ্যাঁ চল আমাদের গ্রামের বাড়ি যাই, টাঙ্গাইলের মির্জাপুরে। ঠিক যেমন ভাবা তেমন কাজ। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন এই নাইম ভাই আর ওনার আর এক বন্ধু জুবায়ের, ওনারা দ্রুত রওনা দিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে পরের দিনে ট্রেনের টিকিট কাটার জন্য। টিকিট পেয়েও যান, 8টা টিকিট ওনারা কেটে ফেললেন। সবাই তো মহা খুশি। পরের দিন রাত 9:45টার দিকে ট্রেনে করে মির্জাপুরের উদ্দেশ্যে ওনারা রওনা দেবেন। দেখতে দেখতে পরের দিন সন্ধ্যায় ওনারা স্টেশনে পৌঁছেও গেলেন। ট্রেনও সময় মতো ছাড়ল। মির্জাপুর নামতে নামতে রাত প্রায় 12:15 বেজে গেছে। এত রাতে ওনারা সিএনজি পেয়েও গিয়েছেন। 2টা সিএনজি ভাড়া করে রওনা দিয়েছেন সাব্বিরের বাড়ির উদ্দেশ্যে। সঙ্গত কারণে এক্স্যাক্ট লোকেশনটা ওনারা আসলে উল্লেখ করেন নাই। তো যাই হোক, ওনারা সেখানে পৌঁছাতে মোটামুটি রাত 12:30 পৌনে 1টার মতো বেজে যায়। বাড়িতে পৌঁছা মাত্রই তো সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এ কোথায় আসলেন? সত্যিই মনে হচ্ছে কোনো ভূতের বাড়িতে এসে পড়েছেন। অনেক দিন হলো উঠোনের ঘাস টাস কাটা হয় না, প্রায় আধ হাত সমান লম্বা হয়ে গেছে ঘাসগুলো। পরে সাব্বির জানালো যে আসলে ওনারা তো বেশ কিছুদিন এখানে আসেন না। ওনার আব্বু মাঝে মাঝে আসেন দেখাশোনা করার জন্য, তাও বিগত বেশ কিছুদিন উনি আসতে পারেন নাই বিভিন্ন কারণে, এই জন্য এরকমটা হয়ে গেছে। নর্মালি এরকম থাকে না। এদিকে ওনারা কয়েকজন তো খুবই খুশি, কারণ এরকম একটা ভুতুরে পরিবেশই ওনারা আসলে চাচ্ছিলেন, যাতে করে কিছু হন্টেড এক্সপিরিয়েন্স হয়ে যায়। ওনারা বাড়ির জং ধরা তালা খুলে ভেতরে ঢুকতেই আশ্চর্য হয়ে গেলেন, কেননা ঘরের ভেতরে বিশাল বড় বড় বল্লার চাক। কেউ আসা যাওয়া করে না তো, বল্লার চাক হয়ে গেছে সেখানে। ওরাও একটা নিরাপদ আশ্রয় পেয়ে সেখানে বসতি গেড়েছে। ঘরে ঢোকার পর ঘরের জানালাগুলো ওনারা খুললেন। আসলে একটা ভুতুর এক্সপিরিয়েন্স হওয়ার মতো একটা জায়গা। ওই বাড়ির কাছাকাছি একটা পুরনো শ্মশান রয়েছে। পরিবার থেকে একটা সতর্ক বাণী করে দেওয়া হয়েছিল রাতের বেলা যেন ওই দিকটাতে কেউ না যায়। এদিকে প্রতিবেশীদের কাছে আগের থেকেই মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল যে ওনারা যাবেন। তারাও খাবার রেডি করে রেখেছিলেন। যদিও বা মির্জাপুর স্টেশন থেকেই কিছু খাবার ওনারা কিনেছিলেন, কিন্তু রাতের একটা ভারী খাবারের প্রয়োজনীয়তাও ছিল। প্রতিবেশীদের আতিথেয়তায় মুগ্ধ হলেন। এই রাতের বেলা সবাই এইভাবে কষ্ট করে রান্নাবাড়া করেছেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওনারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। ওখানে যেই সিন্দুকের মতো বড় বড় যেই বক্সগুলো রয়েছে তার ভেতরে কাঁথা, কম্বল, লেপ, বালিশ এগুলো থাকে, যদি এখানে কেউ আসে যাতে করে সেখান থেকে এগুলো বের করা যায়। তো এগুলো বের করে ওনারা বিছানা পেতেছেন। এরপর গল্পগুজব করছেন। রাত তখন আনুমানিক 2:45টার মতো বেজে গেছে এরকম গল্প করতে করতে। ওনাদের সাথে এক বন্ধু আছে যার নাম হচ্ছে গাজী। দেখা গেল এই গাজী যেন কোথায় গিয়েছে। তাকে ডাকাডাকি করা হচ্ছে, কোনো সারা শব্দ নাই। সবাই চিন্তা করলেন যে কী ব্যাপার, এরকম অচেনা একটা জায়গায় গাজী হঠাৎ করে কোথায় গেল। ওয়াশরুমে গেলেও তো উত্তর অন্তত দেবে, ওয়াশরুমটা একদম ঘরের কাছাকাছি, কিন্তু সে তো কোনো উত্তরও দিচ্ছে না। এই চিন্তা করে সবাই ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর দেখা গেল ওই ঘরের কাছাকাছি একটা কাঁঠাল গাছ রয়েছে। সেই কাঁঠাল গাছের নিচে একা একা দাঁড়িয়ে আছে, মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনারা তার কাছে যাওয়ার সাথে সাথেই কোনো কিছু জিজ্ঞেস করার আগে এই গাজী বলে ওঠে, এই গাছের নিচে একটা কবর আছে, আর এই বাড়িতে মোট 3টা কবর আছে, তোরা জানিস? ওর মুখে এই কথা শুনে সবাই তো হাসাহাসি করছে, কিন্তু সাব্বিরের দিকে তাকিয়ে দেখা গেল ওর এক রহস্যময় দৃষ্টি গাজীর দিকে। মনে হচ্ছে গাজী ঠিকই বলেছে, অথচ গাজী কিন্তু এর আগে এখানে কখনোই আসেনি। সে কিভাবে জানলো? ওই সময় সাব্বির কিছু বলল না কাউকেই। ওই রাতে ওনারা ঘুমিয়ে পড়েছেন আর কথা না বাড়িয়ে। পরের দিন ঘুম থেকে উঠেই প্ল্যান করেছেন যে দুপুরে সাব্বিরের চাচার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, কারণ ওই বাড়ি থেকে আসলে তাদেরকে দাওয়াতও দেওয়া হয়েছে। প্রায় 25 মিনিট পায়ে হাঁটা পথ আর কি ওই চাচার বাড়িটা। এর আগে ওনারা আর একটা প্ল্যান করেছিলেন যে সন্ধ্যায় বা সন্ধ্যার পরে ওনারা বারবিকিউ করবেন, সারাদিন গ্রাম্য পরিবেশ উপভোগ
করে দুপুরের খাওয়া শেষ করে বিকালে এই নাইম ভাই আর সাব্বির গেলেন বাজারে। 5 কেজি ফার্মের মুরগি কিনে নিয়ে আসছেন। মাংস বারবিকিউ করার জন্য মাখিয়ে রাখবেন। এখন কথা হচ্ছে যে এই শিক কোথায় পাবেন, যে শিকের মধ্যে মাংসটা ঢোকাবেন? শিক তো নাই। দেখা গেল বাড়িতে একটা পুরনো ছাতা রয়েছে, নষ্ট ছাতা। এই ছাতার আবার শক্ত শক্ত শিক রয়েছে, অনেক আগের ছাতা তো। এই শিকগুলো ওনারা বের করলেন আর সবাইকে একটা একটা করে শিক দিয়ে বলা হলো, তোমরা শক্ত কোনো কিছুর সাথে ঘষে ঘষে এর মাথাটা একটু চোখা করে নাও, যাতে করে এর ভিতর দিয়ে মাংসটা ঢুকিয়ে দেওয়া যায়। দেখা গেল গাজী সবার আগে একটা শিক নিয়ে গোসলখানার উদ্দেশ্যে হাঁটা ধরল। এদিকে এই নাইম ভাই, সাব্বির আর ওনাদের সাথে সিডনি নামে একজন ছিল, এই 3 জন গেলেন এলাকার একটা হোটেলে সন্ধ্যার নাস্তা নিয়ে আসতে। আশ্চর্যের বিষয়, ওনাদের ফিরতে ফিরতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। ওনারা বাড়িতে এসে দেখেন গাজী তখনও ওই একটা শিকই ধারালো করতে ব্যস্ত। ততক্ষণে কিন্তু চারদিক সন্ধ্যার চাদরে ঢেকে গেছে। গাজীকে নাস্তা করার জন্য ঘরে ডাকা হলেও তার কোনো উত্তর আসে না। সে ওই শিক ধার করছে তো করছেই। ওর কাছাকাছি গিয়ে যখন ওর শরীরে টাচ করা হলো, মনে হলো ওর সেন্স ফেরত আসলো। ও বলছে, কি ব্যাপার, কি রে, কি হয়েছে? আমি এতক্ষণ ধরে এই শিক ধার করছি নাকি? একটা বিষয় খেয়াল করা গেল, ও যে প্রায় 1.5 ঘন্টার উপরে এই শিক ধার করার চেষ্টা করছে, এই শিকটা একটুও ধার হয়নি। শুরুতে যেমন ছিল এখনও তেমনই আছে। অথচ অন্যরা কিন্তু অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু শিকের 2 মাথা চোখা করে ফেলেছে। অথচ এ কিছুই করতে পারেনি। অথচ সে ঘন্টার পর ঘন্টা ধরে সে এই শিকটা চোখা করতেই ব্যস্ত। এটা কিভাবে সম্ভব? যাই হোক, ওর আচরণে সবার একটু হালকা সন্দেহ হতে লাগে। ওরা নাস্তা শেষ করে গল্পগুজব করে মাংস কেটে এটাকে প্রসেস করে রাতের খাবারের উদ্দেশ্যে দুপুরে সেই চাচার বাড়ি, যেখানে ওনারা দুপুরের খাবার খেয়েছিলেন, যেখানে দাওয়াত ছিল, সেই বাড়ির দিকে রওনা দিলেন। নিয়েছিল রাতের খাবার শেষ করে এসে বারবিকিউ করবেন। কিন্তু এখানেই ঘটলো আসল ঘটনা। সবাই হাঁটা দিল ওই বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এই নাইম ভাই আর সাব্বির বাড়ির দরজা তালা দিয়ে ওদের পেছনে হাঁটার সময় লক্ষ্য করছেন যে আসলে এই 2 জনের পেছনে আবার অন্য কেউ হাঁটছে। অথচ ওনারা তো টোটাল 8 জন আসছিলেন, 6 জন তো সামনের দিকে, এই 2 জন পেছনের দিকে। মনে হচ্ছে এই 2 জনের পেছনেও কেউ হাঁটছে। ওনারা একটু হালকা ভয় পেয়ে যান, তবে বেশি একটা আমলে নিলেন না বিষয়টা। ওনারা হাঁটতে হাঁটতে চলে যান সেই চাচার বাড়িতে। ওই বাসায় পৌঁছে রাতার খাবার খেতে বসেছেন, তখন গাজীকে নিয়ে একটা অদ্ভুত চিন্তা ওনাদের মাথায় আসে। খাবার খাওয়ার সময় ওনাদের সাথের এক বন্ধু ইমন খেয়াল করে গাজী ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর গাজীর চোখগুলো মনে হচ্ছে অনেক বড় বড় হয়ে আছে। এই দৃশ্য দেখে ওনাদের মাঝে সবাই ওর দিকে তাকিয়ে আছে যে আসলে ঘটনাটা কি। মনে মনে একটা চাপা আতঙ্ক সবার মাথার মধ্যে কাজ করতে থাকে। ইমন ভয়ে ভয়ে গাজীকে জিজ্ঞেস করে, কি রে গাজী, তোর কি আরো মাংস লাগবে? গাজী মাথা নাড়িয়ে হাসূচক সম্মতি জানায়। ইমন ভয়ে ভয়ে নিজের প্লেট থেকে সব মাংস গাজীর প্লেটে উঠিয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ঘটে এইখানে যে গাজী দেখতে দেখতে 5 প্লেট ভাত আর মাংস সব খেয়ে ফেলে। গাজীর কিন্তু একটা খাদ্যাভ্যাস ছিল, সেটা হচ্ছে ও মাংস খেতে পারতো না। ও সবসময় মাছ আর সবজি দিয়ে ভাত খায়, আর ভাতও খায় কম। অথচ সে 5 প্লেট ভাত আর সব মাংস খেয়ে ফেললো। এটা কিভাবে সম্ভব? এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওকে জোর করেও মাংস খাওয়ানো যায় না কখনো, অথচ সেই ছেলেটা গোগ্রাসে সব মাংস খেয়ে ফেলছে। তো এটা অবাক করার মতো তো অবশ্যই। আর এইটা যে একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, ওনাদের সাথে থাকা সিডনি নামে এক বন্ধু গিয়েছিল, তার কাছে মনে হলো যেটা তো প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ডিসিশন নেন যে রাতে আর ওনারা বারবিকিউ করবেন না, রাতে ওনারা এই বাড়িতেই থাকবেন। কিন্তু হঠাৎ এক বন্ধু বলে উঠলো যে বারবিকিউ না হয় না করলাম, ওখানে যে এতগুলো মাংস রেখে দিয়েছি, এগুলো তো একটা প্রসেস করে রাখতে হবে, তা নাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। সেগুলো অন্তত একটা সিস্টেম করে রাখি যাতে করে পরদিন খাওয়া যায়। কি আর করা, মাংসগুলো সিস্টেম করার জন্য এই নাইম ভাই, সিডনি আর সাব্বির ওই বাড়ির দিকে রওনা দেন।
ভয়ের কারণে হাতে একটা সিগারেট ধরিয়ে রওনা দিয়েছেন। প্যাকেটে আরও কিছু সিগারেট ছিল, আর লাইটারটা তো ছিলই সাথে। কোনো সমস্যা ছাড়াই ওনারা ওই বাসায় পৌঁছে যান। ওখানে যাওয়ার পর কিছু কাজ শেষ করে আবার বন্ধুদের কাছে রওনা দিয়েছেন। কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক তখনই, যখনই ওনারা ওই বাসা থেকে বের হচ্ছিলেন, তখন ওনাদের সামনে গাছের বিশাল বড় একটা ডাল ধপাস করে পড়ে যায় আর কি। অথচ বিন্দু মাত্র কোনো বাতাস হচ্ছিল না তখন। নাইম ভাই আর সিডনি খেয়াল করলেন যে ওনাদের মাথার উপর কারো পা ঝুলছে। ঘড়ির পেন্ডুলাম যেমন এপাশ ওপাশ দুলতে থাকে, মনে হচ্ছে একটা পা এপাশ ওপাশ দুলছে। একবার ডানে যায়, একবার বায়ে যায়, বা থেকে ডানে, ডানে থেকে বায়ে, এইভাবে চলছে এই পায়ের ঝুলাঝুলি। তখন এই নাইম ভাই প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরান, কারণ ছোটবেলা থেকে উনি শুনে এসেছেন আগুনের সামনে নাকি খারাপ কোনো কিছু আসতে পারে না। এদিকে আরও দুটো সিগারেট ওনার বন্ধুদেরকে ধরিয়ে দিয়ে ওনারা রওনা দিয়েছেন। ওই দুই বন্ধু কিন্তু আসলে স্মোক করে না, কিন্তু সিচুয়েশনের কারণে তারাও হাতে সিগারেট ধরে নিয়েছে। ওনারা হাঁটা শুরু করেছেন। প্রতিমধ্যে একটা মসজিদ পেয়ে এই সিডনি যে সে দৌড় দিয়ে ওই মসজিদের ভিতরে প্রবেশ করে, বলতে থাকে, তোরা কি দেখছিস কারো পা ঝুলছিল আমাদের মাথার উপরে? আমি বাবু আর যেতে পারবো না রে, সকালবেলা ফজরে আজান দিলে মসজিদ থেকে আমাকে তোরা নিয়ে যাস, আমি খুব ভয় পাইছি, আমি আর আগাইতে পারবো না। ওরে আল্লাহ, এই পাটা কাটরে মাথার উপর দুলতেছিল, এটা তো কোনো স্বাভাবিক জিনিস না। এখন তো আমরা যেতে গেলে রাস্তায় আবারও ধরবে এইটা, তখন কি করব? এর থেকে ভালো আল্লাহর ঘরে আসি, কোনো ঝামেলা নেই। এদিকে এই যে ঘটনাটা ঘটছে, সাব্বির যে সে কিন্তু বিষয়টা খেয়াল করেনি। যখন এটা শুনেছে সেও ভয় পেয়েছে। কি আর করা, অনেকক্ষণ বুঝিয়ে শুনিয়ে সিডনিকে সাথে করে নিয়ে আবার ওনারা হাঁটা শুরু করেছেন। মসজিদ থেকে ওনাদের যে গন্তব্য, পায়ে হেঁটে আরও প্রায় 15 মিনিটের রাস্তা। ওনারা যখন ওই বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছেন, তখন সবাই চিন্তা করলেন যে ভেতরে যারা আছে এদের সাথে আর এই বিষয়টা শেয়ার করবো না যে আমরা এই ভয়টা পেয়েছি। এরপর ওনারা বাসায় যান, ওনারা গল্পগুজব করছেন। এর মধ্যে যে গাজী যে সে কিন্তু গভীর ঘুমে বিভোর। ওই রাতে নাকি ফিফা ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ চলছিল। ম্যাচ শেষ হতে হতে রাত প্রায় 1:10 বেজে যায়। তখন আরেক বন্ধু বলে ওঠে, এই বাসায়, এই ঘরে আমাদের সবার জন্য তো পর্যাপ্ত কাঁথা বালিশ নেই। সাব্বিরের ওই চাচার কাছ থেকে আরও কিছু কাঁথা বালিশ নিয়ে আসা যায় কি না, এরকমটা বলছেন আর কি। কি আর করা, এখন কাঁথা বালিশ তো লাগবে, কিভাবে ওনারা ঘুমাবেন? তখন ওনাদের সাথে থাকা দুই বন্ধু হৃদয় আর পিয়াল সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে গিয়ে কাঁথা বালিশ নিয়ে আসবে। তাদের সাথে এই নাইম ভাই যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ দিকে আর যাওয়া হয়নি। তাদের রওনা দেওয়ার পর নাইম ভাইয়ের সাথে ওই দুইজনের যোগাযোগ হয়েছিল ফোনে, প্রায় 6 বার কন্ট্যাক্ট হয়েছে এতটুকু সময়ের মধ্যেই। হঠাৎ করে নাকি তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনো এক অজ্ঞাত কারণে ফোন আর রিসিভ করছে না ওরা। অথচ ওরা যেই বাড়িতে ছিল ওই বাড়িটা কিন্তু, এই যে চাচাদের যেই বাড়িটা, গ্রামের বাড়ি তো একটা থেকে আর একটা একটু গ্যাপ থাকে, বেশ গ্যাপই ছিল ওইখানে। ওই চাচার অন্য আর একটা ঘরে তাদেরকে ওই রাত্রে থাকতে দেওয়া হয়েছিল আর কি। তো ওরা যায়, একটু ফোন দেয় যে এখন কোন দিকে যাব, তখন সাব্বির আবার ইনস্ট্রাকশন দেয়। এরকম 6 বার যোগাযোগ হয়েছিল। হঠাৎ করে তারা যোগাযোগ আর করছে না। মিনিট 20 পর দরজায় কড়া নাড়ার আঘাতে ওনারা দরজা খুলে দিয়েছেন। ওরা ঘরে ঢুকেই মাটিতে বসে পড়ে, ইশারায় পানি চাইতে থাকে। পানি পান করে পিয়াল তখন হৃদয়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, তুইও কি আমার মতো লোকটার দিকে তাকিয়েছিলি? তখন হৃদয় মাথা নেড়ে হাঁ সূচক জবাব দেয়। আর তখনই ঘটে আর একটা ঘটনা। এই যে গাজী ঘুমিয়েছিল, সে ঘুম থেকে এমনভাবে জেগে ওঠে মনে হচ্ছে কেউ ওকে হাত ধরে টেনে তুলেছে। সে উঠেই চোখ পুরোপুরি খোলেও নাই, পিয়ালকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ রে পিয়াল, সালাম দিয়েছিলি? পিয়াল উত্তরে বলে, হ্যাঁ সালাম দিয়েছিলাম। তখন ওই ঘুমের ভিতরে গাজী বলে ওঠে, আজ শুক্রবার এবং সালাম দেওয়ার কারণে বেঁচে ফিরেছিস। এই বলে নাকি গাজী ঠাস করে বালিশের উপরে পড়ে যায়। মনে হচ্ছে কেউ ওকে টেনে ধরে বসিয়েছে, আবার ছেড়ে দিয়েছে। সে এতক্ষণ যে কি বলল, সে আদতে নিজেও বুঝেছে কিনা, এটাও সবার মধ্যে একটা সন্দেহের উদ্রেক করে।
তখন এই যে সাব্বির সহ এই যে নাইম ভাই, সিডনি, এরা জানতে চায় ওই সময় যে আসলে হয়েছিলটা কি। তখন পিয়াল জবাব দেয় যে ওনারা যখন বের হয়েছে হঠাৎ করে নাকি একজন মুরব্বী রাস্তায় এসে পড়ে, যাকে এতক্ষণ দেখাই যায় নাই। চাঁদের আলো তো স্পষ্ট বোঝা যাচ্ছিল ওরা এই ব্যক্তিকে আগে কখনো দেখেও নাই। হৃদয় আর পিয়াল যখনই তার দিকে তাকে সালাম দেয়, ওরা দেখতে পায় যে এই লোকটার শরীর মনে হচ্ছে ফেটে ফেটে গিয়েছে, চামড়া জায়গায় জায়গায় ফেটে গিয়েছে, ভেতর দিয়ে চর্বি বের হয়ে আসছে, রক্ত বের হয়ে আসছে। এমন একটা অবয়ব, তার চোখ দুটো মনে হচ্ছে লাল টকটকে, আর চোখের চতুর্দিকে কালো দাগ হয়ে আছে। এরকম একটা অবয়ব যখন দেখেছে তখন তাকে দেখে সালামও দিয়েছে। এইরকম একটা দৃশ্য দেখার পর এই হৃদয় আর পিয়াল দুজনের হাত ধরে দ্রুত হাঁটতে থাকে আর তাদের কাছে চলে আসে, এই যে দরজায় কড়া নেড়ে ঘরে চলে আসে। এর মধ্যেই কিন্তু এত ঘটনা ঘটে গিয়েছে। এর মধ্যেই কিন্তু হঠাৎ করে মোবাইলের যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাদেরকে ফোনেও আর পাওয়া যাচ্ছিল না, ফোনও রিসিভ করছে না। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। যখন এর মধ্যে ঘটে আরও আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই গল্প যখন নিজেদের মধ্যে আলোচনা করেছেন, তখন এনাদের মধ্যে এক বন্ধু, যার নাম হচ্ছে ইমন, সে জানালার পাশে বসে স্মোক করছিল। সে জানালার পাশে বসে স্মোক করছে, সে কিন্তু দেখছে না জানালার ও পাশে কি আছে। তখন ঘরের ভিতরে থাকা কয়েকজন দেখতে পায় সেই ভয়ঙ্কর দৃশ্যটা। এই যে দুইজন, পিয়াল এবং হৃদয়, ওরা যে দুজন একটা অবয়ব দেখে ঘরে চলে আসলো, ঘরের ভিতরে থাকা লোকজন দেখতে পায় জানালার ওপাশে সেম অবয়বটা দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে মনে হচ্ছে জানালার ভেতরে থাকা এরা যারা বসে আছে তাদের দিকে তাকিয়ে আছে। ইমন এতক্ষণ খেয়াল করে নাই, এক পর্যায়ে হঠাৎ করে খেয়াল করে। যখনই খেয়াল করেছে তখন কিন্তু এই হৃদয় আর পিয়ালের কথা তার মনে পড়ে যায়। সেও দেখে যে আরে এই অবয়বটার কথাই তো এরা বলেছিল, এখানে কি করে। তখন ইমন দ্রুত জানালার কাছ থেকে সটকে পড়ে এসে অন্যদের কাছে চলে আসে। তখন সবাই দেখে ওই লোকটা হাঁটতে হাঁটতে অন্ধকারের ভিতরে গিয়ে মিলিয়ে গেল। আসলে ওই লোকটা কে ছিল এটা কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। ওনাদের আরও কিছু পরিকল্পনা ছিল, আরও কয়েকদিন ওনারা কি করবেন। তবে এই ধরনের ঘটনা যেহেতু ঘটছিল, ওনারা পরের দিন সকালবেলায় ঢাকাতে ব্যাক করেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে ব্যাক করার আগে প্রথম যে বাসায় উঠেছিলেন আর কি, সাব্বিরদের যে বাসাটা, সেই বাসাতে বেশ কিছু জিনিস ছিল। সেই জিনিসগুলো আনতে গিয়েছিলেন। আনতে যাওয়ার পর দেখেন এই যে মুরগিগুলো, অর্থাৎ মুরগির যে মাংসগুলো প্রসেস করে রেখে গিয়েছিলেন, ওনারা পানিতে ভিজে রেখে গিয়েছিলেন। সকালে গিয়ে দেখেন এগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে, পচে যায় নাই, মাংস দিয়ে কোনো দুর্গন্ধও বের হচ্ছে না, অথচ কালো কুচকুচে হয়ে গেছে। মনে হচ্ছে সবগুলো একদম কয়লার কালার ধারণ করেছে। ওনারা তো ঢাকায় ফেরত আসছেন। ঢাকায় এসে একটা অদ্ভুত রকমের তথ্য জানতে পারেন এই নাইম ভাই। একজন পরিচিত কবিরাজের সাথে যোগাযোগ করলে সেই কবিরাজ খালি একটা কথাই বলেছেন যে তোমাদের যে বন্ধু গাজী, ওকে নিয়ে আর কোথাও তোমরা যাবা না, যদি যাও তোমাদের প্রাণহানি হতে পারে, ওকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না, কী কারণে যাওয়া যাবে না, এই বিষয়ে কবিরাজ কিছু বলেননি। তবে এতটুকু বোঝা গিয়েছিল গাজীর সাথে এমন কিছু আছে যেটা গাজীর জন্য যেরকম ভয়ঙ্কর হতে পারে, ঠিক তেমনি গাজীর সাথে যারা যাবে তাদের জন্য এটা ভয়ঙ্কর, আক্রমণাত্মক এবং ক্ষতিকর কিছু হতে পারে। হঠাৎ করে তাদের অনেক ক্ষতি করে ফেলতে পারে। এই জন্যই হয়তোবা বারবার কয়েকটি ঘটনা ওই বাড়িতে যাবার পর ঘটেছে। অথচ ওই বাড়িতে কোনো প্যারানরমাল সমস্যা ছিল না। আশেপাশের প্রতিবেশীরাও কিছু বলেন নাই, সবাই তো আত্মীয় স্বজন, তারা তো বলতে পারতেন যে এখানে থেকো না, এখানে থাকলে সমস্যা হবে। ওরা কিন্তু কিছু বলেন নাই, কেন ওরা জানেন এখানে কোনো সমস্যা নাই। তাহলে এই যে সমস্যাগুলো হলো, বোঝাই যাচ্ছে গাজীর সাথে এমন কোনো কিছু ছিল যেটা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করেছিল। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জুলকার নাইম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 186তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 186তম আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি।
ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আনিসুর রহমান, ওনার ডাকনাম আনিস। জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এই এলাকায়। ওনার দাদাবাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। ওনার বাবার সততা দেখে ওনার আম্মুকে ওনার আব্বুর সাথে নাকি বিয়ে দেওয়া হয়েছিল। ওনার বাবা অত্যন্ত সৎ এবং সজ্জন একজন মানুষ। আর ওনার নানা অর্থাৎ এই আনিস ভাইয়ের নানা পেশায় ছিলেন একজন লোকাল কন্ট্রাক্টর। নানা মারা গিয়েছেন 3 থেকে 4 বছর আগে। নানার জন্য দোয়া চেয়েছেন। আনিস ভাই এখন ঢাকাতে রয়েছেন, বনানীতে একটি অফিসে চাকরি করছেন। পাশাপাশি উনি অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছেন। তো উনি ছোট ছোট বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন, প্রায় 5টি ঘটনা। তো চলুন ধারাবাহিকভাবে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওনার জন্ম 2000 সালের 21শে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে। জন্মের 3 থেকে 4 মাস পর উনি নিউমোনিয়াতে আক্রান্ত হন। চট্টগ্রামের আগ্রাবাদের একটা শিশু হসপিটালে ওনাকে ভর্তি করানো হয়। একটা পর্যায়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এই আনিস ভাইকে মৃত ঘোষণা করেছিল, কারণ ওনার শরীর নাকি একদম নীল হয়ে গিয়েছিল। তবে আল্লাহর অশেষ রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। কয়েকজন ডক্টর নাকি হাঁটুর উপর ওনাকে শুইয়ে সজোরে পিঠের উপর আঘাত করে যাচ্ছিল। এরকম বেশ কিছুক্ষণ আঘাত করার পর উনি নাকি কান্না করে ওঠেন। আস্তে আস্তে ওনার শরীরের নীল ভাবও চলে যেতে শুরু করে। এরকম এক মিরাকল ঘটে ওনার ছোটবেলায়। ওই সময়ে ওই শিশু হসপিটালে 10,000 টাকার মতো বিল এসেছিল। ওনার পরিবারের পক্ষে ওই সময় এই টাকাটা শোধ করাটা অত্যন্ত কষ্টের ব্যাপার হয়ে গিয়েছিল। তখন এই হসপিটালের বিল পরিশোধ করেছিল ওনার নানার বাসার যিনি বাড়িওয়ালা তিনি। ওই বাড়িওয়ালাকে নাকি সবাই জমিদার বলে ডাকতো। অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। আর ওনার জন্মের পরই অর্থাৎ এই আনিস ভাই জন্মের পরপরই এই যেই ভদ্রলোক যাকে অনেকে জমিদার বলে ডাকতো, উনি নাকি এই আনিস ভাইকে খুব স্নেহ করতেন, অনেক আদরও করতেন। ইনস্ট্যান্ট এই টাকাটা উনি দিয়েছিলেন। এইভাবে মিরাকল ওয়েতে আল্লাহর রহমতে ফেরত আসা এটা অনেকের বেলায় আসলে ঘটে না, ওনার বেলায় আল্লাহর রহমতে ঘটেছিল। উনি যখন 7 থেকে 8 বছর বয়সের, তখন ঠিক কোন ক্লাসে পড়তেন এটা উনি মনে করতে পারেন নাই। তখনও ওনারা চট্টগ্রামে থাকেন। সন্ধ্যার দিকে ইলেকট্রিসিটি চলে গেলে ওনারা লুকোচুরি খেলতেন। এমনই একদিন সন্ধ্যার পর ইলেকট্রিসিটি যখন চলে যায়, তখন আনিস ভাই ওনার মামাতো ভাই সহ আরও বেশ কয়েকজন ছেলেপেলে মিলে লুকোচুরি খেলছিলেন। তো এই আনিস ভাই লুকিয়েছিলেন জমিদার নামক যেই ব্যক্তিটা, যাকে সবাই জমিদার বলতেন আর কি, ওনার দরজার পাশের একটা বাগান রয়েছে, ওই বাগানের একটা ঝোপঝাড় রয়েছে সেখানে। ওনার পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। উনি যেখানে লুকিয়েছেন সেখানে কিন্তু অনায়াসেই খুঁজে পাওয়া সম্ভব, কারণ সন্ধ্যার পর উনি তো ঝোপঝাড়ে খুব বেশি ভিতরে ঢুকবেন না। উনি ওখানে দাঁড়িয়ে আছেন আর ওখান থেকে নড়াচড়া করছেন না। তার নাম ধরে সবাই ডাকছে, এই আনিস আনিস। উনি কিন্তু উত্তর নিচ্ছেন। উত্তর নেয়ার শব্দ পাওয়ার পর তারা শব্দের উৎস ধরে বুঝতে পারে যে এই আনিস ভাই কোথায় আছেন। তারা তো ওই ঝোপঝাড়ে ওখানে চলে আসে। তো উনি দেখতে পাচ্ছেন যে উনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন সবার সামনেই, সবাই মিলে তাকে খুঁজছে ওই ঝোপঝাড়ের সামনে দিয়ে, পেছন দিয়ে, মাঝামাঝি দিক দিয়ে, কেউ তাকে খুঁজে পাচ্ছে না। উনি তো অবাক, কিন্তু উনিও নড়াচড়া করছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন, সবাই কি করে দেখছেন। এরকম ঘটনা যখন ঘটলো, একটা পর্যায়ে সবাই মিলে খুঁজেও তাকে পেল না। তারা সবাই বের হয়ে চলে গেল ওখান থেকে। উনিও পরবর্তীতে চলে আসছেন। একটু পরেই ইলেকট্রিসিটি চলে আসে।
কারেন্ট আসলেই খেলা শেষ, সবাই আবার লেখাপড়া করতে বসে যাবে। তখন উনি বলছেন যে কী ব্যাপার, আমি তো এখানে দাঁড়াইছিলাম, তোমরা কেউ আমাকে খুঁজে পেলে না? তখন অন্যরা বলছে যে আরে আমরা তো ওই দিক দিয়ে কত খোঁজাখুঁজি করলাম, কই তোকে তো খুঁজে পেলাম না। উনি কিন্তু সাদা স্যান্ডো গেঞ্জি পরা ছিল, অন্ধকারের মধ্যেও তাকে খুঁজে পাবার কথা, কিন্তু কোনো এক অজানা কারণে কেউ ওনাকে দেখতে পায়নি। ওখান থেকে আসার পর এক ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করা গেল। ওনার শরীরের বিভিন্ন জায়গায় 4 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। 4টা আঙ্গুল, লম্বা লম্বা 4টা আঙ্গুল, হাতে, পায়ে, পিঠে, বুকে, গলায়। অথচ উনি কিন্তু এটা ফিলই করেন নাই এরকম কোনো কিছু তার শরীরে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে ধরে রেখেছিল। শরীরে এইভাবে 4টি আঙ্গুল বিভিন্ন জায়গায় ফুটে ওঠার কারণে পরিবারের সদস্যরা ভয় পেয়ে যায়। এরপর একজন হুজুরকে ডাকা হয়, হুজুরের কাছ থেকে পানি পড়া নেওয়া হয়, হুজুর ঝাড়ফুঁক করে দেন। এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন বললেন উনি ওই ঝোপের একটা জায়গায় দাঁড়ানো ছিলেন, সবাই তাকে মিথ্যাবাদী বলছে যে অসম্ভব, তুমি ওখানে দাঁড়ায় থাকতেই পারো না। ওখানে তন্ন তন্ন করে আমরা খুঁজেছি সবাই মিলে, 1জন 2জন তো না, বেশ কয়েকজন মিলে খুঁজেছি। তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে অবশ্যই আমাদের নজরে আসতো, কিন্তু তা তো আসেনি। সুতরাং তুমি ওখানে ছিলে না, অন্য কোথাও ছিল। এই যে ওনাকে কেউ দেখতে পেল না, আর কোন এক রহস্যময় প্রাণী যার 4টা আঙ্গুল রয়েছে তার শরীরে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে ধরে রেখেছিল, আর শরীরের সেই অংশগুলোতে তার 4 আঙ্গুল ফুটে উঠেছে, অথচ উনি নিজেও ফিল করেন নাই যে কেউ তাকে চাপ দিয়ে ধরে রেখেছে। এখানে এক রহস্যময় ব্যাপার ঘটে গেল। এবার আসি রংপুরের ঘটনায়। উনি সেখানে একটা স্থানীয় মাদ্রাসায় প্রায় 3 বছর লেখাপড়া করলেন। পরবর্তীতে ওখানকার শিক্ষকরাই সেখানকার স্টুডেন্টদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেন, কারণ সেখানে লেখাপড়া ভালো হচ্ছিল না। ওনারা বুঝতে পারলেন যে বাচ্চাদের আসলে লেখাপড়া ভালো করে হচ্ছে না, ওদের ক্ষতি হচ্ছে, এর থেকে ভালো ওরা ভালো জায়গায় গিয়ে লেখাপড়া করুক। এরপর উনি হাই স্কুলে ভর্তি হন। এই আনিস ভাই খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন, আর এই কোরআন তেলাওয়াতটা শুনতে ওনার মা খুবই ভালোবাসতেন। ওনাদের যেই বাড়ি, এই বাড়ির পাশে কিন্তু জঙ্গল, বাঁশঝাড়, অশ্বত্থ গাছ, বট গাছ, এরকম বেশ কিছু গাছ রয়েছে। ওনার দাদি মারা যাওয়ার পর থেকে উনি ওনার দাদির ঘরেই থাকতে শুরু করেন। ক্লাস 6 থেকেই উনি ওনার দাদির ঘরে থাকতে শুরু করেন। তো ওনাদের 2টা বাড়ি রয়েছে, একটা চর অঞ্চলে যেটা গাইবান্ধা জেলার মধ্যে পড়েছে, আর একটা এই রংপুরে। তো হয় কি, প্রত্যেক রাতে রাত 12টা থেকে 3টার মধ্যে কারা যেন এসে ঘরের যে টিনের চাল এগুলো দুমড়ে মুচড়ে যেত, ঢিল মারতো। আর ঢিলগুলো ছিল ঝুড়ো পাথরের মতো, গুড়ি গুড়ি পাথরের মতো। এগুলো কিন্তু সবাই শুনতো। এই আনিস ভাইও কিন্তু শুনতেন। উনি যখন শুনতেন দোয়া দুরুদ পড়তেন। তবে উনি যেই ঘরটাতে থাকতেন, অর্থাৎ ওনার দাদির ঘরে, ওই ঘরের টিনের চালের উপর কিন্তু কোনো শব্দ হতো না, অন্য ঘরে হতো, এটা উনি শুনতে পেতেন। আর একটা ব্যাপার, যখন এই ধরনের শব্দ হতো হঠাৎ করে নাকি ঘোড়ার পায়ের খুরের আওয়াজ, টকবক 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 এরকম আওয়াজ শোনা যেত। মনে হতো ঘোড়ার পিঠে চড়ে কেউ এসেছে, আর এই এক অজানা অশ্বারোহী কাউকে ধাওয়া করছে। যখন ঘোড়ার এই খুরের টকবক টকবক আওয়াজ শোনা যেত, মনে হতো এই আওয়াজের সামনে দিয়ে কোনো কিছু দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঘোড়া আসলে কি এখানে আছে, এটাও তো একটা কথা, কারণ ওখানে তো কেউ ঘোড়া পালতো না। আদতে এটা ঘোড়া কিনা এইটা জানার একটা আগ্রহ জন্মে যায় এই আনিস ভাইয়ের মধ্যে। আনিস ভাইয়ের দাদির কবর পাকা করার জন্য বেশ কিছু বালি এনে রাস্তার উপর রাখা হয়েছিল। উনি কি করেছেন, বেশ কিছু বালির অংশবিশেষ উনি রাস্তার উপর ছড়িয়ে দিয়েছেন রাতের বেলা, যাতে করে এর উপর দিয়ে কোনো প্রাণী যদি হেঁটে যায় তার পায়ের ছাপ পড়ে যায়। যথারীতি ওই রাতেও ঘোড়ার খুরের আওয়াজ উনি শুনতে পেলেন। ফজরের আজানের পর বের হয়ে দেখলেন সত্যি এই বালিগুলোর উপরে ঘোড়ার খুরের ছাপ রয়েছে। তবে একটা রহস্যময় ব্যাপারও রয়েছে, সেটা হচ্ছে এই ঘোড়ার খুরের যে ছাপগুলো, এই ছাপগুলো মনে হচ্ছে আকারে অনেক বড়। মনে হচ্ছে এটা যেই সাইজের ঘোড়া, এই সাইজের ঘোড়া পৃথিবীতে আসলে পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার। এটা অনেক বড় সাইজের একটা ঘোড়া।
এত বড় সাইজের ঘোড়া কোত্থেকে এলো? ঘোড়াটা নাকি আসতো পশ্চিম দিক থেকে। পশ্চিম দিকে একটা ছোট জঙ্গল ছিল, একটা গাছ ছিল, আর ওইদিকে একটা বড় কদম গাছও ছিল। ওই দিক থেকে ওই আওয়াজটা ভেসে আসতো, কাউকে না কাউকে ধাওয়া করে অন্য দিকে নিয়ে যেত। এই যে যেই ধাওয়া পাল্টা ধাওয়া, অর্থাৎ হঠাৎ করে ধাওয়া দিত, এগুলো পালিয়ে যেত, আবার আসতো, আবার কোত্থেকে যেন এই ঘোড়াটা এসে আবার ধাওয়া দিত, এটা নাকি কয়েক ঘন্টা অব্যাহত থাকতো। তবে ফজরের আজানের পর এরকম কোনো শব্দ আর পাওয়া যেত না। আনিস ভাই খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। উনি যখন নাকি কোরআন তেলাওয়াত করতেন তখন বেশ কিছু জিনিস দেখতে পেতেন ওনারা, আর সেটা দিনের বেলাতেই। উনি কোরআন তেলাওয়াত করা অবস্থায় দেখতেন বড় বড় সব চড়ুই পাখি। এত বড় চড়ুই পাখি কিন্তু কখনোই হয় না। দেখা যেত এক একটা চড়ুই পাখির সাইজ একটা শালিক পাখির মতো বা একটা কাকের সাইজের মতো। এত বড় চড়ুই পাখি তো হয় না, চড়ুই পাখি তো খুব ছোট ছোট হয়ে থাকে। তো এরকম কিন্তু উনি দেখেছেন। একবার উনি স্বপ্নে দেখেন যে ওনার বাড়ির সামনে যে একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের ওখানে 3টা রাবার ডিউস টেনিস বল রাখা আছে। তো স্বপ্নের মধ্যে উনি এটা দেখেছেন। সকালবেলা যখন ওই দিকটাতে গিয়েছেন, উনি দেখেন যে ওই 3টা বল আসলেই রয়েছে। অবাক করা ব্যাপার, 3টা বল কোত্থেকে এলো? উনি তো ব্যাপক খুশি। ওনাদের ওখানে অনেকের কাছেই ব্যাট থাকলেও এই বলগুলো কিন্তু ছিল না। মাঝে মাঝে নাকি এমন হতো উনি একটি বল হারালে 2টো বল পেতেন। এগুলো ক্লাস 6 থেকে 8-এর মধ্যে ঘটেছিল। উনি যখন 9-10-এ পড়েন তখন তেমন ঘটনা ঘটেনি। উনি তখন আস্তে আস্তে নামাজ কালাম বা দিনই চর্চা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। উনি যখন এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হন, ওনার কলেজটা ছিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারের কেসি শহীদ জিয়াউর রহমান কলেজ। সেখান থেকে উনি পাশ করেছেন। কলেজে ওঠার পর এক দিনী ভাইয়ের সাথে ওঠা বসা করতে করতে উনি আবার ধর্মের দিকে ফেরত আসেন। এবার কিছু বিষয় ঘটে যায়। ওনার বাসাটা ছিল মসজিদের বারান্দার একদম কাছাকাছি, আর ওই মসজিদের যিনি ইমাম সাহেব উনি ওনার ওস্তাদ ছিলেন। ওনার কাছে আরবি পড়তেন একটা সময়, ছোটবেলা তো পড়েছেন। তো প্রথম যে ঘটনাটা, ওই ঘটনায় কিন্তু এই ইমাম সাহেবই ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। যদিও বা উনি এখন আর বেঁচে নেই। মসজিদের কাছাকাছি থাকার কারণে মাঝে মাঝেই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। সপ্তাহে 3-4 দিন যেতেন, রাত 1টা থেকে 2টার দিকে। দারুণ একটা অনুভূতি ওনার ভিতরে কাজ করত। একটা সময় এসে মনে হলো যখন তাহাজ্জুদের নামাজ উনি পড়ছেন, ওনার পেছনে কেউ জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে। মনে হচ্ছে তারা এই আনিস ভাইয়ের ইমামতিতে নামাজ পড়ছে। ভয় লাগতে শুরু করে ওনার। তবুও ভয়ে ভয়ে নামাজ পড়তেন। এরকম বেশ কিছুদিন চলার পর উনি মসজিদে যাওয়াটা কমিয়ে দিলেন। সপ্তাহে 1 দিন মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এরকম ভয় নিয়ে তো আসলে ডেইলি যাওয়া খুব মুশকিলের ব্যাপার আর কি। একদিন উনি স্বপ্নে দেখেন কোনো এক বুজুর্গ ব্যক্তি হাতে লাঠি নিয়ে খুতবার মতো করে বয়ান দিচ্ছেন মসজিদের ভেতরে, আর ওনার সামনে জুব্বা পরা অনেক লোক বসে আছে, ওনার বক্তব্য শুনছে। এই পাগড়ি আর জুব্বা পরা ব্যক্তির শরীর থেকে মনে হচ্ছে সাদা আলুর বিচ্যুতি চারদিকে ছড়িয়ে পড়ছে। ওনার মুখমণ্ডলটা ঠিক ভালো করে উনি বুঝতে পারেন না এই স্বপ্নের মধ্যে। তখন আনিস ভাই স্বপ্নের মধ্যে দেখছেন যে উনি সিজদায় পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছেন, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে ক্ষমা করো। একটা পর্যায়ে নাকি ওই বুজুর্গ ব্যক্তিটা মসজিদের মিম্বার থেকে নেমে সোজা ওনার কাছে আসেন। এসে ওনার শরীরের উপর হাত রাখেন, উনি মাথা তোলেন। এরপর ওনাকে বলেন যে বাবা কি হয়েছে তোমার? তখন নাকি আনিস ভাই ওই বুজুর্গ ব্যক্তিকে বলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তখন নাকি ওই বুজুর্গ ব্যক্তি ওনার মাথার উপর হাত রাখেন। ওনার কাছে মনে হলো এই হাতটা অসম্ভব রকমের ঠান্ডা, ওনার পুরো শরীর মনে হচ্ছে হিম শীতল হয়ে গেল। তখন ওই বুজুর্গ ব্যক্তি মাথায় হাত রেখে বললেন যে বাবা ধৈর্য ধরো, এখনো সময় হয়নি তো, আরো অনেক সময় লাগবে। ওনার শরীর থেকে নাকি এমন এক সুঘ্রাণ ভেসে আসছিল, ঘুম ভাঙার পরও ঘরের মধ্যে সেই সুঘ্রাণটা টের পাচ্ছিলেন। আরও একটা বিষয়, ওনার মাথার যেই অংশে ওই বুজুর্গ ব্যক্তি হাত রেখেছিলেন
ওই জায়গাটা তো খুব ঠান্ডা হয়েছিল, মনে হচ্ছিল পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। প্রায় 15 দিন নাকি মাথার ওই অংশটা ঠান্ডা ছিল। এটা একটা অদ্ভুত ব্যাপার। অনেকেই নাকি ওনার মাথায় হাত রেখে দেখেছিলেন সত্যি মাথার ওই অংশটা বেশ ঠান্ডা, কিন্তু শরীরের অন্য কোনো অংশ এতটা ঠান্ডা না। স্বপ্নের মধ্যে উনি আসলে কাকে দেখেছিলেন এটা উনি বলতে পারেন না। অনেকের সাথেই এই বিষয়টা শেয়ার করলেও সবাই হেসেই উড়িয়ে দিয়েছিল। কেউ এটার বিশ্বাস করতে চাইতো না, যার কারণে উনিও এই বিষয়টা আসলে আর কাউকে শেয়ার করতে আগ্রহী ওভাবে হননি। তা আফটার দ্য হরর ওয়ার্ল্ডে উনি এই বিষয়টা শেয়ার করেছেন। এরপরে আসি ঢাকার ঘটনা। চাকরির খোঁজে ঢাকায় চলে আসেন। 2020-এর দিকে ঢাকায় চলে আসেন। করোনা তখন চারদিকে ছড়িয়ে পড়েছে, সংসারে ঋণের বোঝাও বেড়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাদ দিয়ে বাবার সঙ্গে ঢাকায় রড মিস্ত্রির কাজ শুরু করেছেন। আসার সময় ওনার যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলো নিয়ে এসেছেন, যদি ঢাকাতে চাকরির ক্ষেত্রে এগুলো কোনো কাজে লাগে। হলেও তাই, স্থানীয় একজন ব্যক্তির সাহায্যে উনি বর্তমান চাকরিটা পান। পিয়ন পোস্টে ঢুকলেও কোম্পানির মালিক আনিস ভাইয়ের আচার আচরণ চাল চলন দেখে বেশ ভালো পোস্টেই ওনাকে চাকরিতে বসিয়ে দেন। এখন কিন্তু উনি অনার্স ফাইনাল ইয়ারে রয়েছেন। ঢাকায় আসার পর উনি একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে দেখেন উনি এক অচেনা মেয়েকে বিয়ে করেছেন। বিষয়টা ওনার কাছে খুব হাস্যকর লাগে, কেননা উনি এই নারী সঙ্গ থেকে সবসময় দূরে থাকতেন। ঘটনা মোড় নিল 7 থেকে 8 মাস পর। ঠিকই উনি এক অচেনা মেয়েকে বিয়ে করে ফেলেন। বর্তমানে নাকি উনি খুবই পারিবারিক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। উনি এটাও জানিয়েছেন শ্বশুরবাড়ি থেকে নাকি ওনাদের উপর বিচ্ছেদের কালো জাদু করা হয়েছে। এমনটাই নাকি জানিয়েছেন 2 জন কবিরাজ। তো এর থেকে বের হওয়ার জন্য উনি এবং ওনার স্ত্রী দুজনই আমল করে যাচ্ছেন, দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে এই কয়টা ঘটনাই ছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারাও আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে পাঠাতে থাকুন। এভাবেই অনেকটা পথ আমরা একসাথে পাড়ি দিতে চাই। আসছে শনিবার, শনির রাতের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফটার দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।